আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা নম্বর ৩৯৩৯৪৬৬ কর্পোরাল জাকির হোসেন, 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আমি নিয়মিত সেনাবাহিনীর একজন সদস্য। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কিন্তু আমি আগেই বুঝতে পারছিলাম যে 1966 সালের বঙ্গবন্ধুর যে 6 দফা দাবি ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা যারা সেনাবাহিনীর লোক ছিলাম তারা কিন্তু অনুভব করতে পারছিলাম যে এই বাংলাদেশে কোনো কিছু একটা হতে যাচ্ছে। তাই আমরা মানসিকভাবে কিন্তু পূর্বের থেকেই প্রস্তুত ছিলাম। তারপরও একটা বিষয় ছিল যে পূর্বে যখন সেনাবাহিনীতে ছেলেদের ভর্তি করা হতো তাদের শিক্ষাগত যোগ্যতা ছিল কম, কিন্তু 68, 69, 70 সালে এইদিকে যখন সেনাবাহিনী ভর্তি করা শুরু করলো তখন তারা কিন্তু সবই বেশি মোটামুটি একটি শিক্ষিত ছেলেপিলে। যাই হোক, অত বর্ণনা করতে গেলে বহুত সময়ের দরকার। তারপরও আমি একটা কথা, কেন আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এই কথাটা বলতে চাচ্ছি। আমাদের এবং পাকিস্তানের ভিতর যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ছিল আমার দৃষ্টিতে বিমাতা সুলভ। বিমাতা সুলভ অনেক সময় ভালো হয়, কিন্তু এই বিমাতা সুলভ ছিল একে অপরের উপরে ধ্বংস করা। অর্থাৎ যেমন সেনাবাহিনীর ভিতর বৈষম্য। আপনারা সবাই জানেন যে 1971 সালে যখন ইন্ডিয়ার কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে, তখন পাকিস্তানের 92,000 সেনাবাহিনী কিন্তু আত্মসমর্পণ করেছিল। আর বাংলাদেশের ওই সময় জনসংখ্যা ছিল 7.5 কোটি, পাকিস্তানের ছিল 3 কোটি। অনুপাতিক হিসেবে আমাদের বাংলাদেশের সৈনিক কোথায়? ওই সময় বাংলাদেশের ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ছিল মাত্র 8টি। তার মানে একটা ব্যাটালিয়ন যদি আমি ধরি তাহলে 8,000, আর 92,000 সৈনিক পাকিস্তানের অলরেডি 71 সালে আত্মসমর্পণ করে। তাহলে আমি কি বোঝাতে পারলাম যে সত্যিকার অর্থে আমাদের সাথে বিমাতা স্বরূপ ব্যবহার হতো। এবার আসা যাক বেতন বৈষম্য ছিল। আমাদের ওই সময় বেতন ছিল 82 টাকা, আর পাকিস্তান সেনাবাহিনীর বেতন ছিল 120 টাকা। একটা সৈনিকের কথা বলছি, অফিসারদের কথা বাদ দিলাম। একজন সৈনিকের, বাঙালি সৈনিকদের বেতন ছিল সৈনিক যারা সাধারণ সৈনিক 82 টাকা, আর পাকিস্তানের সৈনিকদের বেতন ছিল 120 টাকা। অথচ তারা লেখাপড়াই জানতো না। আর আমাদের বাঙালি সৈনিকরা যথেষ্ট পরিমাণ লেখাপড়া জানতো এবং সামরিক ট্রেনিং বা সামরিক অন্যান্য বিষয়ে ওদের থেকে অনেক সক্রিয় এবং শক্তিশালী ছিল। তাহলে দুইটা শুধু সেনাবাহিনীর এইগুলো বোঝাচ্ছি। এরপর দেখা যাক কাগজ। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে, আমরাও লেখাপড়া করে গেছি। 1966-67 সালে বাংলাদেশে কাগজের দিস্তা ছিল 12 আনা, হ্যারাজ এই একই কর্ণফুলীর কাগজ আমরা লাহোরে যাই কিনেছি মাত্র 6 আনা দিস্তা। আমাদের দেশে তৈরি হতো, অথচ আমাদের দেশে আছে 12 আনা দিস্তা, আর পাকিস্তানে আছে আমাদের দেশে 12 আনা দিস্তা কিনতাম, আর পাকিস্তানে যাই কিনতাম মাত্র 4 আনার থেকে 6 আনা দিস্তা। কত বৈষম্য আপনারা এখন চিন্তা করেন। এইগুলো হয়তো সাধারণ পাবলিক জানতো না। যখন জানলো তখন কিন্তু একটা বিপ্লব শুরু হয়ে গেল। আর এই বিপ্লবে সাধারণভাবে আমরা সেনাবাহিনীর লোক স্বাভাবিকভাবেই আমরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আমরা কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তবে
মুক্তিযুদ্ধের 9 মাস সংগ্রাম, এই 9 মাস সংগ্রামের সমস্ত ঘটনা যদি বলতে যায় তাহলে কিন্তু একটা উপন্যাস হয়ে যাবে, বিশেষ করে আমার জীবনের। তার কারণ হচ্ছে আমি 9 মাসের একটা রাতও আমি খুঁজে পাইনি যে আমি ঘুমাইছিলাম। হয়তো ঘুমানোর সুযোগ পাইছি না এ কথা ঠিক না, ঘুমানোর সুযোগ পাইছি, কিন্তু ভয় হতো যে কখন আমরা যেমন পাকিস্তানি সৈন্যদের হচ্ছে ব্যাংকারের ভিতর যে মাইরি রেখে আসতাম, ওইরকম হয়তো আমাকেও কখন মারি ফেলতে পারে, তাই ভয়তে ঘুমাতে পারতাম না, জেগে থাকতাম। মূল বিষয়টা হচ্ছে যুদ্ধের প্রাথমিক আমি একটা ঘটনা বলবো, আর মাঝখানে একটা অপারেশনের কথা বলবো, কারণ এই 9 মাসে বহু অপারেশন আমার জীবনে ঘটছে। অর্থাৎ আমি 2 নম্বর সেক্টরের সৈনিক বিধায় নোয়াখালীর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এইটা ছিল আমাদের একটা এলাকা। এই এলাকায় যত অপারেশন হয়েছে, বড় বড় বৃহত্তম অপারেশন, প্রত্যেকটা অপারেশনের ভিতরেই আমি কিন্তু জড়িত ছিলাম। আমার ট্রুপস, অর্থাৎ আমি তো সৈনিক, আমাদের পুরা ট্রুপস 10 জনের একটা ট্রুপস ছিল, যার ভিতরে আমি সবার ছোট, আর বাকি 9 জনই কিন্তু বড়। যাই হোক, এবার যুদ্ধের মানে শুরুটা বলছি। 27শে মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর আমরা বুঝতে পারলাম যে আমরা হয়তোবা কোনো বিপদগ্রস্ত হতে যাচ্ছি, অথবা আমাদের এই বেঙ্গল রেজিমেন্ট কিছু একটা সমস্যার ভিতরে পড়তে যাচ্ছে। আসলে কেউ কিন্তু কোনো অফিসাররাও না, আবার আমাদের যারা সিনিয়র ছিল উস্তাদ বা জেসিও, এরাও কিন্তু খুলে কেউ কথা বলতো না। আমরা শুধু অনুভব করতাম, আর বাকিটা হচ্ছে রেডিও এবং পেপারে জানতাম, মানে ডেলি যে পেপার ছিল সেটাতে আমরা জানতাম। 7ই মার্চের পর আমাদের যার কাছে, অর্থাৎ পুরা ব্যাটালিয়ন, আমরা তখন ব্রাহ্মণবাড়িয়াতে, আমাদের কাছে যে রেডিও বা অন্যান্য বিষয় ছিল, টেলিভিশন ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু ব্যাটালিয়ন কমান্ডার খিজির হায়াতের, লেফটেন্যান্ট কর্নেল খিজির হায়াতের নির্দেশে এগুলো ক্লোজ করে নিয়ে গেল, অর্থাৎ সিজ করে নিয়ে গেল, যাতে আমরা কোনো সংবাদ না শুনতে পারি। তো বাইরে অবশ্য আমি ওই সময় রেজিমেন্টাল পুলিশের দায়িত্ব পালন করতাম, যার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, এবং সবসময় খবর বা অন্যান্য বিষয় আমার মাধ্যমে হচ্ছে মেজর সাফাত জামিলের কাছে যেত। এই জন্যে আমি অনেকখানি ওই ব্যাটালিয়নের গুরুত্বপূর্ণ কতগুলো গোপন বিষয় আমি জানতাম, কারণ সবসময় তো সাধারণ সৈনিকদের সব কিছুই বলা যায় না, এবং জানাতে দিতেও হয় না, কারণ জানালে অনেক ঝামেলা হয়ে যায়। তো এই সাফাত জামিল সাহেব আমার মাধ্যমেই আবার এনএসএ বা কোম্পানির যারা কি পার্সন যারা, তাদের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো পাঠাই দিত। যাই হোক, আমরা ঠিক 7ই মার্চের পরের থেকে 26শে মার্চ পর্যন্ত আমরা একটা যাকে বলা হয় আনঅফিশিয়াল অ্যারেস্ট, পাকিস্তান সেনাবাহিনীর কাছে, অর্থাৎ পাকিস্তানের কাছে আমরা আনঅফিশিয়াল বন্দি। আমাদের একটাই মানে লাভ ছিল যে আমাদের নিজস্ব অস্ত্রগুলো আমরা কখনোই ব্যাটালিয়ন বা কোম্পানির যে কোদ বলা হয়, যেখানে যেটাকে অস্ত্রাগার বলে, এখানে আমরা কিন্তু রাখতাম না, আমরা নিজেদের কাছে নিয়ে নিতাম। যাই অমুক জায়গায় ডিউটি যাবো স্যার, হেন তেন ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথা বলি, নিজের অস্ত্র নিজেদের কাছে রাখতাম। এবং এই ব্যাপারে কোম্পানি কমান্ডার, কোম্পানি 2IC, হাবিলদার মেজর, কোয়ার্টার মাস্টার, এই ব্যাপারে সবাই কিন্তু সহযোগিতা করত সৈনিকদের। এইভাবে দিন জাতি ছিল। সব সংবাদ তো আর আমরা পাচ্ছি নি, কারণ পেপার দেওয়া বন্ধ, রেডিও নিয়ে গেছে, টেলিভিশন নাই। ঠিক বন্দি জীবনযাপন যেরকম সেরকম।
25শে মার্চ আমরা কিন্তু সবসময় একটা বিষয় ছিল যে আমরা কখনোই ওই যাকে বলা আছে লেজি, মানে ঢিলা ঢালা চলতাম না, সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতাম, কখন কোন বিপদ আমাদের উপর আসে। ঠিক এইভাবে 25শে মার্চ সন্ধ্যার সময় আমি আমার বিবেক বলে আর কি, ছোট্ট তাবু, বিবেকের ভিতর শুয়ে আসি, মানে ইউনিফর্ম পরা, জুতা বা এফএসএমও সব সহ কিন্তু আমি শুয়ে আছি। কয়েকদিন রাত্রে তো ঘুমাতাম না, দিনে ঘুমাতাম, কিন্তু ওই দিনে ঘুমাতে পারিনি, কোনো একটা ট্রেনিংয়ের জন্য আমি দিনে ঘুমাতে পারিনি। তো এই জন্য সন্ধ্যার সময়ই শুয়ে পড়েছে, বুট টুট পায়ে দিই। আর কেউ কিন্তু আমার মতন সবাই কিন্তু কেউ জুতা খুলে ঘুমাতো না। রাত ঠিক 8 থেকে 9টা হবে, আমি ঠিক সঠিক বলতে পারবো না, এরকমই হবে। সুবেদার হাবিলদার বিলায়েত, পরবর্তীতে শহীদ নায়েব সুবেদার বিলায়েত, উনি আমার প্লাটুন কমান্ডার ছিল, প্লাটুন হাবিলদার ছিল। ও এসে আমার পা ধরি দেখে টান দিলে পরে আমি বললাম কী হলো, বলে উঠে গেলাম। উঠে দেওয়ার পর তো বললো তোর এলএমজি কোথায়? আমার কাছে কিন্তু এলএমজি থাকতো। বললাম ওস্তাদ যাও, এলএমজি আমার বেডের নিছি, তুমি এলএমজি নিয়ে আয়, আর অ্যামুনিশন সবগুলো নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর বলে এইগুলো আমার কাছে রাখ, আর আমার এই এসএমজি নিই। সাফাত জামিল সাহেব যে রুমে আছে জানিস তো? বলুন জানি। সাফাত জামিল সাহেবের রুমের উত্তর সাইডের জানালায় তোর দায়িত্ব হবে, তো কোনো প্রকার এই জন্য সাফাত জামিল সাহেবকে পাঞ্জাবিরা মাইরে না ফেলতে পারে। এখন কি হতে যাচ্ছে এবার বুঝে ফেলিস? বলুন জি বুঝতে পারছি। আমি ওই মুহূর্তে বলি তুই যাবি কেমনে? যেতে গেলেই তো পাঞ্জাবি অফিসারদের সামনে পড়ে যাব। তখন আমি যে আমি যেতে পারব, কোনো সমস্যা নেই, বাড়ির ভিতর দিয়ে, আর এর ভিতর দিয়ে, ড্রেনের ভিতর দিয়ে আমি চলে যাবো ওখানে, চলে যাব। আর কি কর্তব্যটা শুধু একটাই আমার দায়িত্ব, সেটা হচ্ছে ওই জানালার ওই সাইড দিয়ে শুধু দেখবি যে কোনো প্রকারেই যেন সাফাত জামিল সাহেবকে মারতে না পারে। স্যার মারবি কিন্তু বলি টুআইসি, বলুন টুআইসি খিজির হায়াত খান, সরি মেজর ঝানজুয়ান তো অলরেডি 8 বেঙ্গল চলে গেছে। বললো না, আর একটা নতুন টুআইসি আসছে, ওই কিন্তু মারি দিবি। আরও অনেক কিছু আমাকে খুব দ্রুত বুঝাই দেওয়ার পর আমি খুব ঝোড়ঝাড়ের ভিতর দিই ওই বাসার উত্তর সাইডের জানালায় গান লোড করি, সিফটি লেভার অন, কোনো প্রকারে অন করে আমি দাঁড়ানোর সাথে সাথে সাফাত জামিল সাহেব আমাকে দেখি বুঝতে পারলো যে আমি এসে গেছি। উনিই চাইছিল আমাকে, সাফাত জামিল সাহেবই আমাকে চাইছিল যে জাকির পাঠাও। গেলাম, যাওয়ার পরে তো জানার কাছে ফিস করে বললো কোনো সমস্যা নেই, দাঁড়ায় থাকবি, কোনো কিছু হলে আমাকে একটু আওয়াজ দিবি, নাই করবি। ঠিক আছে স্যার। এখন দরজার এই সাইডে ডিউটি পড়ল হচ্ছে সিপাই আমানুল্লাহ, নোয়াখালী বাড়ি। ও কিন্তু দরজা ওখানে, কারণ এই দুইটো জায়গায় হচ্ছে গুরুত্বপূর্ণ। আর দক্ষিণ সাইডে জানালে কোনো সমস্যা নেই, তার কারণ দক্ষিণ সাইডে আছে পুরা কোম্পানি এবং পুরা লোক আমাদের দক্ষিণ সাইডে। তারাই মশাই কামড়াক আর যাই মশা ছিল কিনা তা বলতে পারিনি, অত্যন্ত টেনশনের ভিতরে আছি। ভোরে আজান দিল, আজান শুনছি, কি হবি, কি হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো ভোরে আজানের পরেই দেখি যে সাফাত জামিল সাহেবের রুম, কারেন্ট তো নাই, একটা হারিকেন জ্বালানো। টুআইসি সাহেব ঢুকি পড়ল। টুআইসি সাহেব যে ঢুকেই টুআইসি সাফাত জামিল সাহেবের কাছে এমন ঝাপটা করে ধরলো। এখন আমার গানের মধ্যে তো বন্দুক, অ্যামুনিশন, আমি এখন কী করবো? মারলেই তো টুআইসি সহ মরে যাচ্ছে। আমার সাফাত জামিল টুআইসি মারতে গেলেই সাফাত জামিল সাহেবও মারা যাচ্ছে। আমার মানে আমি কি করব, কি করা উচিত, এটা আমি কিছুই বুঝতে পারছি না। দৌড় দিয়ে আসবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। এর ভিতরে আমানুল্লাহ ও যাই টুআইসি সাহেবের, অর্থাৎ পাঞ্জাবি টুআইসি, ওর মাথার পর
স্টেন গানে বার দিয়ে এক বাড়ি মারি অজ্ঞান করে ফেলল। সাথে সাথে মনে হইল যেন একবারে আমাদের সিও খিজির রাহেদ খান সাহেবকেও ওই দিক হচ্ছে দুইজনে অ্যারেস্ট করে ফেলা, গাড়ি তুইটি মানে মেসেজ দেবে আর কি ব্রিগেডে, তার আগেই কিন্তু খিজির রাহেদ খানকে বান্ধি ফেলা। তারপর ওখান থেকে আছে নায়ক শহীদ এবং বিলাইত সাহেব, যা আমার সেই সেকশন কমান্ডার দুটো ব্রাশ মারলি পরে কোম্পানি বিভিন্ন জায়গার থেকে ঢুসঢাস করে ফায়ার শুরু হয়ে গেল। আর দোতলায় এবং তিনতলায় মোট এদের দুইজন বাদ দিলি পারে আরও 7 জন পাঞ্জাবি অফিসার ছিল। এদের সব মানে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়ার সাথে সাথে ওরা, কারণ অস্ত্র তো নাই, যুদ্ধ করার ক্ষমতা নাই, অর্থাৎ সবাই আত্মসমর্পণ করলো এবং বান্দি রাখা হলো। আমাকে দিল দায়িত্ব যে এরা যেন কেউ কোনো দিক না যায়। স্যার আমি কেন আমি এটা করতে যাব, এর দায়িত্ব তো অলরেডি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের, আমি কেন এই দায়িত্ব পালন করতে যাব? ব্যাটালিয়ন হেডকোয়ার্টার লোক এক্ষুনি চলে আসবেন। বলতে দেখি যে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার লোক চলে আসলো। আসার পর উরির দায়িত্ব নিয়ে নিল 9 জন অফিসার, সিও 2IC প্লাস আরও 7 জন। এদের সবাই চোখ বান্ধি ফেলানোর পর আমি দৌড় দিয়ে যাই, যেহেতু আমার কমান্ডার আছে, বিলাত সাহেব আছে, এবং বিলাত সাহেবের কাছে যাবো তো আমার জন্য এটা পরবর্তী কী নির্দেশ। আমি গেলাম, যাওয়ার পরে তখন পুরাপুরি ছাত্র জনতা সেনাবাহিনী কেউ কারো কাছে এনছে না, কেউ কমনি কী যাচ্ছে কিছুই বলছেন, সবই একই কথা, জয় বাংলা জয় বাংলা। আমি দৌড় দিয়ে যাই, সিও সাহেবের যে জিপ ছিল ওখানে দেখে যে আমার নায়ক শহীদ এবং হাবিলদার বিলাইত দাঁড়া রয়েছে। তো আমি বললাম যে আমার জন্য নির্দেশনাটা কি, আমি কী করবো এখন? তো বলছে একটুখানি অপেক্ষা কর, কারণ এখানে দাঁড়া থাকা যাবে না। তার কারণ কিছুক্ষণের ভিতরেই পাকিস্তান এয়ারফোর্স এসে আমাদের উপর এখানে বোম্বিং করবে, তাহলে আমার এখান থেকে দ্রুত সরিয়ে যেতে হবে নি। কিন্তু পাবলিক তো বুঝছে না। এদিকে আমাদের সাথে অ্যাটাচড 41 জন কি একটু বেশি হতে পারে, তবে 50 না, 45-এর নিচে টিচে হতে পারে, 40-এর উপর পাঞ্জাবি ছিল আর কি। সিভিল, সরকারি, বেসরকারি বিভিন্ন অ্যাটাচমেন্ট দিই এরা ছিল। এদেরকে সব মানে পাবলিক এবং ছাত্ররা এই লাঠি দিয়ে বাড়িয়েই মেরে ফেললো। এদের কিন্তু আর গুলি করে আর কেউ মারিনি, লাঠি দিয়ে বাড়িয়ে মারি ফেললো। এখন আর্মরার নায়ক ও ছিল পাঠান। তো ও পাঠানরা তো সাধারণত কালো হয়, ও কালো বলি বাইসি ছিল। তখন বেলা মোটামুটি ধরেন কিছু উঠি পড়িস আর কি। আমাকে দেখিও দেখি দূরে তো আমার কাছে আছে, অনেকে যারা চিনে তারা কিন্তু মারছে। আমি যে কাছে গেছি তো আমি বলছে, আমি আবার মামা বলি ডাকতাম, বললো ভাগনা এক কাম করো, তুমি তো মানে উর্দু বললো আর কি, বাংলা দিয়ে আমি বোঝাই দিচ্ছি, তুমি এক কাজ করো, তুমি আমাকে গুলি করে মারি দাও, কারণ তুমি আমাকে বাঁচাতে পারবে না। তা আমাকে এইভাবে না মারি আমাকে তুমি একটা গুলি করো, আমি যাতে মারা যেতে পারি। এই বলতে মোটামুটি আমি সিদ্ধান্তও নিলাম এইভাবে, এই টেন্টের ফিকেট দিয়ে বাড়িয়ে মারার থেকে গুলি করে মারি ফেলে নেবে না, আমি তো বাঁচাতে পারবো না ওকে। আমি ওই স্ট্যান্ড গানের ভিতর গুলি আছে, আমি সিফটি লিভারটা অন করার আগে দেখি যে কেটা এই মাথার উপরে ফিকেট দিয়ে একটা বাড়ি মারছে, মারার পরে সাথে সাথে পড়ে গেছে, পড়ে মারা গেল। এই জায়গাটায় আমার খুব কষ্ট হয়েছিল। পুরা 71 সালে আমার চোখে শুধু 2বার পানি আসছে, এই একবার আর একবারে যখন আমি আমার ইনজুরি হয়েছিলাম স্প্রিন্টারে যখন নিয়ে যাই, এটা হচ্ছে
গোকুলনগর শরণার্থী ক্যাম্পে এই ছেলে মেয়েদের কান্না দেখি। যাই হোক, ওখান থেকে আমরা মোটামুটি ব্রাহ্মণবাড়িয়ার চারিপাশে আমরা ডিপ্লয় হয়ে গেলাম। ডিপ্লয় হয়ে যাওয়ার পরে আমাদের আর ব্যাংকার করতে হলো না, এই স্কুলের ছেলেমেয়েরাই ব্যাংকার করে, স্কুল কলেজের ছেলেমেয়েরাই ব্যাংকার করে দিল। আমরা ব্যাংকারে বসে আমি অবদার পশ্চিম পাড়ে যে বিশ্ব রোড, যেটা এখন বর্তমান, ওই বিশ্ব রোডে যাই আমি ব্যাংকার করলাম। ঠিক মনে পড়ছে না, সময় সম্ভবত 1টার পর, 12টার পর পাকিস্তানি বিমান আসলো 4টি একবারে, আসে যেভাবে আমাদের উপরে বোম্বিং আর মানে ফায়ার করতে লাগলো, ফ্রি স্টাইল, ওরা বাধা দেওয়ার তো কেউ নাই। তো ডালডা কোম্পানির একটা মেশিন গান কীভাবে ওদের উপর ফায়ার করছিল, ফায়ার করলে পরে আর একটা মেশিন মানে বিমান আসি এমনভাবে ব্রাশ মারলো ওদের উপরে যে পুরা মেশিন গান তো ডিস্ট্রয় হইলেও সেই সাথে আবার 2জন ছিল, সেই 2জনও মারা গেল। এইভাবে ওদের মতন ওরা মারিটারি চলে গেল এই বিকেল 4টির দিকে আর কি। এতক্ষণ কিন্তু ওরা ঘুরছে ফেরছে আর আমাদের উপর বোম্বিং করছে আর মারছে। ডেল্টা কোম্পানি প্লাস হ্যাঁ ডেল্টা কোম্পানি, পুরা ডেল্টা কোম্পানি আছে ওই তিতাস নদীর উত্তর পাড়ে, অর্থাৎ অবদার দক্ষিণ পাশে নদীর পাড়ে হচ্ছে ডেল্টা কোম্পানি ডিফেন্স নিল। 4টি সময় দেখা গেল কি মিলিটারি গাড়ি বেশ কয়েকটা, দূরে থেকে তো গুনা যাচ্ছে না, বেশ কয়েকটা আইসি ওপারে যে অবদার একটা প্লেস আছে কিন্তু ওই সিএনবির ওই ব্রিজ পার হয়ে যায়, কিন্তু একটা হাতের বাম সাইডে সিএনবির একটা স্টোর ডিপার্টমেন্ট ইত্যাদিতে বোধহয় মাল সামান ওখানে ফেলতো, ওই জায়গায় এসে দাঁড়াইলো। ওইটা ছিল আমাদের বি কোম্পানি। বি কোম্পানিটা মোটামুটি রিয়ার হেডকোয়ার্টারে রাখা হয়েছিল। ব্রিগেড কমান্ডার সাহেব দেখছে যে কী ব্যাপার, ওদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, তাই বি কোম্পানিকে পুরোপুরি লোড দিয়ে পাঠা দিছে যে খোঁজ নাও। আবার এরকম একটা মানে খারাপ চাইলেও থাকতে পারে, তার কারণ আছে ওরা সব এক জায়গায় করার পরে করিনি, বিমান দিয়ে হয় ডিস্ট্রয় করে দেবে আর না হলে ওদের উপরে আমাদের উপরে অ্যাটাক করবে। যাক এই বিষয়টা আমি বুঝতে পারিনি, কিন্তু আমরা মনে করছি কি, অর্থাৎ ডেল্টা কোম্পানি ছেলেপিলি মনে করছে কি ঠিক আমার এই বি কোম্পানিকে ডিস্ট্রয় করে দিই, পাঞ্জাবিরা অলরেডি গাড়ি নিয়ে আমার এই ব্রাহ্মণবাড়িয়া আক্রমণ করবে, না হলে গাড়ি ওখানে থামলো কেন। আর ব্রাভো কোম্পানি মনে করছে যে সিলেটে পাঞ্জাবিদের 2টো কোম্পানি ছিল, ওরা ওই দিক সিলেটে যে আমার আলফা কোম্পানি ছিল তাদেরকে ডিস্ট্রয় করে দিই, এই ব্রাহ্মণবাড়িয়ার উপরে আঘাত করে, কারণ ব্রাহ্মণবাড়িয়া ফায়ারের আওয়াজ পাইছে, এই বোম টোম মারছে, তো আওয়াজ পাওয়া যাচ্ছে, তো এরা নিশ্চয়ই ডিস্ট্রয় হয়ে গেছে। ডিস্ট্রয় হয়ে এই তিতাস নদীর উত্তর পাড়ে ডিফেন্স নিয়েছে। দেখা যাচ্ছে ডিফেন্স ব্যাংকার তো আর করতে পারেনি, অথবা ব্যাংকার দিয়ে এটা করলেও তো কাঁচা ব্যাংকার তো দূর থেকে বাইনে করলে দেখা যাবে। আর এফএসএমও হচ্ছে পাঞ্জাবিদের এফএসএমও হচ্ছে খাকি, আমাদের এফএসএমও হচ্ছে খাকি, যার জন্য বোঝা যাচ্ছে না ওরা বাঙালি না পাঞ্জাবি। ওরা পট করে নামি এই তিতাস নদীর দক্ষিণ পাড়ে ওরা ডিপ্লয় হয়ে গেল, ডিপ্লয় হয়ে ফায়ার শুরু হয়ে গেল। ওই ফায়ার ওই দিনে কিন্তু আমাদের আলফা ব্রাভো কোম্পানির 2টো ছেলে মারা গেছিল মেশিন গানের গুলিতে, মোট মারা গেল 4 জন। যখন এই অবস্থা হয়ে গেল, ফায়ার হচ্ছে, ওরাও অ্যাডভান্স করছে, আমরাও ডেল্টা কোম্পানিও অ্যাডভান্স করছে, করছে বা করছে। আমরা চার্লি কোম্পানির স্টিল ডিফেন্সে আছি। কি হচ্ছে, আমাদের তো অফিসারও নাই, কে বুঝাবে আমাদের, বোঝানোরও দরকার নাই। আমরা তখন সবাই চিন্তা করছি যে সাফাত জমিল সাহেব
এখানে ঠিক আছে, ফাইন। খালেদ মোশাররফ আলফা কোম্পানির সাথে সিলেট, ঠিক আছে। তাহলে আমাদের সেনাবাহিনী পরিচালনাটা করবে কিনা? আমরা তো সেনাবাহিনী ছাড়া কমান্ডের লোক, আমরা তো কমান্ড ছাড়া চলতে পারবো না। যদি সেরকম কিছু একটা হয়তো, এর ভিতর আওয়ামী লীগের যারা ওই সময় ছিল তারা একটা আশ্বাসবাণী দিল, কেউ না কেউ তো আসেই। কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্যের বা যাদের কথা আজও কেউ কোনো পত্রিকা বা কোনো কিছুতে লেখেনি, সেটা হচ্ছে পোস্ট অফিস। এই যে বিভিন্ন জায়গাতে টেলিগ্রামের মাধ্যমে খবরটা পৌঁছাতো, একমাত্র পোস্ট অফিস। কিন্তু এই পোস্ট অফিসের অবদান আজও কেউ কিন্তু কোনো পত্রিকায় লেখেনি। আর আমি জানি যে যেহেতু আমি সাফাজ্জামিল সাহেবের মোটামুটি হচ্ছে সহকারী, অর্থাৎ তার সংবাদ লেনদেনের জন্য যেটা কি বলা হয় পিওনি ধরলাম, এরকম ছিলাম, যার জন্য খুব ভালো করে জানতাম যে টেলিগ্রামটা কে দিয়ে গেল, আর ওটা তো আমার হাতে আসতো। এই জন্য আমি খুব ভালো করে আমার মনে পড়ে যে পুরা বাংলাদেশে একমাত্র পোস্ট অফিসের পোস্ট অফিসের সব থেকে বড় দায়িত্ব পালন করছে এই সংবাদ আদান প্রদান দেওয়া ইত্যাদি ইত্যাদি। এরপরে পোস্ট অফিস থেকে এই মেসেজ আসলো, কারণ ওই পোস্টমাস্টার তো আমাকে ছাড়া চেনে না, মানে সাফাজ্জামিল সাহেবের কাছে চিঠিটা দ্বিতীয় ভিত্তিতে পোস্টমাস্টার ওখান থেকে যে পিয়নটা আসলো তো আমাকেই চিনতো। যাই কীভাবে আসলো যে মেজর জিয়া ভাষণ দিছে যে ইত্যাদি, মানে যেভাবে বলে আর কি, মেজর জিয়া ভাষণ দিছে। তখন একটা মনের ভিতরে একটা সান্ত্বনা আসলো যে অন্ততপক্ষে একজন অফিসার তো অন্তত পাওয়া গেছে। জিয়া রহমান ভাষণ দিছে, সে বঙ্গবন্ধুর ভাষণই হোক আর সে নিজেই দিক আর যেই দিক, তার মানে আমরা বুঝতে পারছি যে একজন অফিসার আমাদের সাথে আছে এবং আমাদেরকে অলরেডি ডিল করতে পারছে, কারণ সাফাজ্জামিল যাওয়ার কোনো ক্ষমতা নাই। এরপর যাই হোক, মোটামুটি ওদের মাধ্যমেই, মানে সাধারণ পাবলিক ছাত্র এদের মাধ্যমেই আমরা আমাদের সেটে যে ফ্রিকোয়েন্সি এইগুলো একটু শর্টকাটে যেগুলো ছিল আলফা কোম্পানি, ইন্ডিয়া, এদের সাথে এই ফ্রিকোয়েন্সিগুলো লেনদেন করতে লাগলাম যাতে কথাবার্তা বলা যায়। কারণ ব্রিগেডের দেওয়া যে ফ্রিকোয়েন্সি এগুলো দিলে তো ব্রিগেডকে চলে যাচ্ছে সংবাদ, আমরা তো পাচ্ছি না ঠেকাতে। যাই হোক, এইভাবে মোটামুটি আমরা সেই রাত্রি এই 4 জনের লাশ দাফন করে জানাজা করলো। লক্ষ লক্ষ লোক, এত মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় আমি কল্পনাও করিনি, কোনো দিনও কল্পনা করিনি যে এত মানুষ ব্রাহ্মণবাড়িয়া শহরে আসছিল সেদিন। এরপর আমরা বললাম যে দেখো, তোমরা হয় ইন্ডিয়াতে চলে যাও, না হলে তোমাদের বাড়িতে চলে যাও, কারণ কাল পরশুর ভিতরে কিন্তু অলরেডি এই ব্রাহ্মণবাড়িয়া আমার বড় ছেলে, কাল পরশুর ভিতরে কিন্তু আমার এই ব্রাহ্মণবাড়িয়া দখল হয়ে যাবে ইন্ডিয়াদের, পাকিস্তানিদের হাতে, সৈন্যদের কাছে। অতএব তোমরা মরু না, তোমরা মরি গেলে তাহলে আমরা যুদ্ধ করবো কার জন্য? তোমরা হয় ইন্ডিয়াতে চলে যাও আর নাহলে যার বাড়ির চলে যাও। যাই ওখান থেকে কিছু ইন্ডিয়ায় চলে গেল, যারা সাধারণ পাবলিক বাড়ির চলে গেল। এইভাবে আমরা মোটামুটি উঠলাম, তেলিয়াপাড়া টি গার্ডেনে গেলাম, রাত্রি গেলাম 3 দিন। ওই মোটামুটি 26, 27, 28, 29, 30 তারিখের দিকে হচ্ছে শাহবাজপুর ব্রিজে আমরা নিলাম, ডিফেন্স নিলাম, নিয়ে আমরা দেখলাম এখানে পাকিস্তানিদের সাথে আমরা টিকে থাকার ক্ষমতা আমাদের নাই। তারপরে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতে লাগলাম যে এই যে পাকিস্তান সেনাবাহিনীর যে 9 জন অফিসার, এরা আমরা তো রাখবো কোন? আমরা যদি জিতেই যাই আর হারি আর যাই হোক, এই 9 জন অফিসারের হিসাব কিন্তু আমাদের দিতে হবে। পৃথিবী গুল্লাই চলে গেলেও সেনাবাহিনীর নাম কিন্তু থাকবে, কারো না কারো কোনো না কোনো কমান্ডারের হিসাব কিন্তু দিতে হবে। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিসাবটা এখন দিতে হয়, তাহলে আমাদেরও কিন্তু একদিন হিসাব দিতে হবে, কারণ পাবলিক না দিতে পারে
আমরা সেনাবাহিনীর কিন্তু রেজিস্ট্রেশন লোক, আমরা জাতিসংঘের হিসাব করা জিনিস। সবাই যদি চলে যায়, সবাই যদি কাল যদি বলে যে আমি যুদ্ধ করিনি, একজন ছাত্র বলে আমি যুদ্ধ করিনি, ও ধরার কিছু নেই। কিন্তু আমি যুদ্ধ করেছি, আমার ধরার আছে। পাকিস্তান সরকার বসে থাকবেন, অলরেডি জাতিসংঘে অলরেডি কেস করে দেবে আমাদের নামে যে আমার এতগুলো সৈনিক ভাগুড়া। তো পাকিস্তান হারিয়ে গেল বা জিতে গেল, ওটা বড় না, কারুকে না কারুক এর হিসাবটা দিতে হবে এই 9 জন অফিসারের। শাহবাজপুর থেকে আমরা মোটামুটি চলে গেলাম তেলিয়াপাড়া টি গার্ডেন, যেখানে আছে অলরেডি টি প্রসেস করা হয়। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে রাত্রি থাকলাম। ওখানেও এক দুর্ঘটনা, শিয়াল দেখি সে এমন ফায়ার শুরু করছে ছেলেপিলি যে সকালবেলা দেখা যায় প্রায় 60-70টা শিয়াল মরি পড়ে আছে। অবশ্য সিও আছে, দায়িত্ব নিয়েছিল আছে গফফার সাহেব। গফফার সাহেব খুব খুশি হলো, বলল যে পাঞ্জাবি না হোক, যেই হোক মরিস তো, গোলাগুলির সমস্যা নেই। ওখান থেকে মোটামুটি আমরা রাত্রি 4 তারিখে কি সম্ভবত 5 তারিখের দিকে, এপ্রিল মাসের আর কি, আমরা এই 9 জন অফিসারকে ইন্ডিয়ান আর্মির হাতে হ্যান্ড ওভার করলাম। ওদের কাছ থেকে আমরা অলরেডি রিসিপশনে নিয়ে নিলাম। নেওয়ার পরে তখন নির্দেশনা হলো যে এই এলাকায় যত বিহারি আছে বা ওখানে কিন্তু পাঞ্জাবি প্রচুর পাকিস্তানি ছিল আর কি। তেলিয়াপাড়া টি গার্ডেন, শমশেরনগর টি গার্ডেন, এগুলো সবই কিন্তু পাকিস্তানিতে। আমাদের বাঙালি কিন্তু খুব একটা ছিল না। বাঙালি থাকলে এই গার্ডমাট, নাইট গার্ডমাট ইত্যাদি ইত্যাদি এরাই। এরপর যখন শুরু হইলো ওদের উপরে মোটামুটি আছে অপারেশন, ওদের প্রায় বহুত লোকই ছিল, সেগুলো আর আমরা টাইনি নিয়ে বেড়াবো কোথায়, আমার তো জায়গা নাই, আমরা তাদেরকে মারিয়ে দিলাম সোজা হিসাব। এরপর ওখান থেকে আমরা ইন্ডিয়ার ভিতর ঢুকলাম। একটা ক্যান্টনমেন্ট আছে, আমি জানি না সেই ক্যান্টনমেন্টের নাম কি। আমরা গেলাম, যাওয়ার পর ওরা কিন্তু চাইনিজ রাইফেল খুব ইন্ডিয়ান আর্মির কিন্তু খুব পছন্দ। ওরা কয় আমার কাছে 2টো নাও, একটা দাও। দেখ ওখান থেকে ওদের সাথে একটা কম্প্রোমাইজ করি। আমরা কয়দিন তো খাইও নি, মানে খাওয়াও নাই। এই যে 26শে মার্চের পরের থেকে মোটামুটি 27, 28, 29 এই 3 দিন আমরা কিন্তু খাইনি। ওই সাধারণ ছাত্রছাত্রীরা বা গ্রামের লোকজন রুটি মুটি বানাটা নিয়ে এসে আমার খাওয়া আছে। তারপর ওখান থেকে আমরা তেলিয়াপাড়া টি গার্ডেনে আসলাম, খাওয়া নাই। 4 তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ওই খালি চাল বা অন্যান্য রান্না করবি কিটা, আর রান্না করবি খড়ি কোথায় পাবো, খড়ি পালাম, জিনিসপাতি কোথায়। এইভাবে মোটামুটি 4 তারিখ অথবা 5 তারিখে আমরা ইন্ডিয়ার ভিতর ঢুকলাম। ইন্ডিয়ার ভিতরে ঢোকার পর ওখান থেকে ইন্ডিয়ান আর্মির সাথে আমাদের অফিসাররা কি কথাবার্তা কি ইটি লেনদেন হইলে আমি জানিনি। আমরা ওসব কেমনি বলবো বলার কথাও না, কারণ আমি তো তখন একটা সাধারণ সৈনিক। তবে ওরা খাওয়াইলো রুটি টুটি, যাই ওই 4 দিন পর মোটামুটি ওদের কাছে একটু খালাম আর কি, রুটি আর ডাল। ওখান থেকে আমাদের গাড়ি দিল ইন্ডিয়ান সেনাবাহিনী গাড়ি দিল। সেই গাড়ি চলে আসলাম আমরা একবারে মেলাগড় আসি। ওখান থেকে আছে জেনারেল উসমানী সাহেব আসলো। উসমানী সাহেবের সাথে কিন্তু আমার অনেক আগের থেকেই কিন্তু পরিচয় ছিল। সেনাবাহিনী তো 3.5 জন লোক বেঙ্গল রেজিমেন্টে, যার জন্য সবার সাথে সবার কিন্তু একটা ভালোভাবে একটা যোগাযোগ ছিল, চেনার পরিচয় ছিল। উনি আসলো, আইসি আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি কুমিল্লা ক্যান্টনমেন্ট অ্যাটাক করব। কুমিল্লা ক্যান্টনমেন্ট অ্যাটাক করি, কুমিল্লা ক্যান্টনমেন্ট দখল করে নিয়ে আমরা ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকবো। ফোর বেঙ্গল কিন্তু এই সিদ্ধান্ত নিল। উসমানী সাহেব আসলো, বললো ঠিক আছে তোমরা, আমরা কিন্তু এইভাবে বইছি, সব গোল হয়ে বইছি। উসমানী সাহেব আছে কেমিস্ট্রির উপর বইছি, ধরে নিলাম তোমরা দখল করে নিলে। তারপর ধরে রাখতে পারবা? ঢাকার থেকে এসে অ্যাটাক করবি, তোমার সৈন্য কই? আমার কথা শোনো,
আমরা যুদ্ধ করব হচ্ছে ওই ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের মন্ত্রী যিনি আমেরিকার ফিদেল ক্যাস্ট্রো ওখানকার মতন আমরা কমান্ডোর যুদ্ধ করব মারবো আর চলে আসবো মারবো চলে আসবো এইভাবে পিপলি মারা করে মারতি মশা মারা করে মারতি সব ফিরেও ফেলবো তুমি একলা মরি তুমি আমার যদি 10টা মরি যায় তাহলে আমি সব আমি চালাবো কেমনে তোমারে কথাটা কিন্তু যুক্তিসঙ্গত আমরা দখল করলাম থাকবো কেমনে এরপরে উনি ওখানে যারা কমান্ডিং ছিল এর ভিতর 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টও পোষা গেল মনতলা 1st বেঙ্গলও পোষা 8 বেঙ্গলও পোষা গেল এইভাবে মোটামুটি বেঙ্গল রেজিমেন্টের সাথে এটা বেশ একটা যোগসূত্র হয়ে গেল তার কারণ তখন আমরা ইন্ডিয়া কিন্তু আমাদের এই ক্ষণস্থায়ীভাবে কিছু সেট ইত্যাদি যেগুলো সামরিক বাহিনী খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম এগুলো কিন্তু আমাদের দেশে এর ভিতরে আমার খবর অর্ডার হইল যে এক্সপ্লোজিভ ট্রেনিং করার জন্য আমি আবার চলে গেলাম চলে যাওয়ার পরে ওই ওসমান সাহেব নিজেই বেশি তুমি করি একইজন যাও গেলাম যাই ট্রেনিং করতে লাগলাম এর ভিতরে ট্রেনিংও মোটামুটি ট্রেনিং তো এক্সক্লুসিভ ট্রেনিং তো খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুব একটা সিরিয়াস না কিন্তু খালি সাহস চলে আসলাম চলে আসার পরে ওসমানী সাহেব না আমাদের খালেদ মোশাররফ সাহেব উনি গ্রুপ তৈরি করল 10 জনের গ্রুপ তো এই 10 জনের গ্রুপ যে ছিল এই 10 জনের গ্রুপ হচ্ছে সবগুলাই কিন্তু আমার গ্রুপের সবাই কিন্তু উস্তাদ আমি একলা সৈনিক এবং আমি হচ্ছে সবথেকে ছোট বয়সে আমি সবথেকে ছোট যাই হোক আমি সংক্ষিপ্তভাবে করে দেবো এই কারণে যে পুরা ঘটনা তো বলা যাবে না তো সর্বপ্রথম আমার জীবনে যে টার্গেট আসলো সেইটা সম্ভবত আছে এপ্রিলের 12 কি 13 তারিখের দিক কি 14 তারিখের দিক এরকম হবে আর কি এপ্রিলের আমরা গেলাম সেটা হচ্ছে কুমিল্লা ভিপির বাজার হয়তো অনেকেই নাম শুনছে ভিপির বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিওপি বর্ডার সিকিউরিটি ফোর্স ওখানে এটা একটা প্লাটুন না একটা প্রায় কোম্পানির কাছাকাছি লোক থাকতো গোপনে এইটা ডিস্ট্রয় করার জন্য আমাদের দিল আমরা গেলাম যাওয়ার পরে এই আমার জীবনের প্রথম যুদ্ধ এর আগে কিন্তু যুদ্ধ দেখিওনি করিও তো নি তো এখন আমাকে দিল হচ্ছে কভারিং ফায়ার দেওয়ার জন্য আর আমার সাথে একজন বিডিআরের নায়ক ছিল সে আমাকে হচ্ছে পরিচালনা করবে বিডিআরের এক নায়ক এই যখন এই ক্যান্টনমেন্টের থেকে এই মোটরের সেল এসে পড়ছে আমার থেকে খুব বেশি হলে মনে হয় আমার পুষ্কুনের ওই পারে তা আমি আবার মাথা ওই চুকে দেখছি কি রে এত আলো জ্বলি উঠছে কোনটি কেমনে ধম করে অর্থাৎ দম করে বাস্ট আসছে এটি কি এটা আবার কোন অস্ত্র এরকম চিন্তা ভাবনা করছে থিওরিক্যাল তো সবই জানি প্র্যাকটিক্যাল তো জীবনে দেখিনি তো এই নায়কটা বলতে মাথা নিচু কর স্পেনটা লাগবে মানে মাথা নিচু কই স্পেন তো পুঁ পাকের উপর দিয়ে চলে যাচ্ছে লাগছে কই এতে করতে তো হঠাৎ করে দেখেছে আমাদের সাকসেসফুল সিগন্যাল ছিল আছে রেড ওভার গ্রিন প্রথমে লাল মারবি তারপরে সবুজ মারবি যখন রেড ওভার গ্রিন মারলো তারপরে আমার ফায়ারের একটা ব্যাপার আছে কত সেকেন্ড পর ফায়ার করতে হবে মিনিট না এখানে ফায়ার শুরু করলাম করার পরে দেখে ওই নায়ক সাহেব কখন আমার ডাইন সাইডের থেকে উঠে চলে গেছে মানে ওরা তো আর ওখানে থাকবে না রেড ওভার গ্রিন যখন মারছে তখন তো ওখানে চলে আসবে যারা বেঁচে থাকবে তারা তো আর বসে থাকবি না ফায়ার দিবি তো আর যারা জানছে যে এই ফায়ারটা আসছে হচ্ছে কভারিং পার্টির থেকে তাহলে কভারিং পার্টির উপর ফায়ার দিবি আর মোটারও আসবে কেন নায়ক তো জানে আমি তো জানিনি ফায়ার দিতে লাগলাম আমার একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে সেই টাইম পর্যন্ত আমি ফায়ার দেবো আমি তো সৈনিক আমার উস্তাদের অর্ডার তো আমাকে মানতেই হবে অতক্ষণ পর্যন্ত ফায়ার দিতে দেখেছি ওরা ওই অ্যাকশন পার্টি চলে আসছে আইসি আমাকে বললো ওই যে দৌড় দে
আমি অমনি উইটি দৌড় দিলাম, উড়ি পাঁচ অ্যাকশন পার্টির পাঁচ দৌড়তে যাই আমাদের আরবি বলা আর কি, আরবিতে গেলাম। আরবিতে যাওয়ার পর দাঁড়ানোর পরে তো ওই নায়ক এক বলতে তোমার সৈনিকটা কই, এটা নিয়ে মোটামুটি একটু ঝুট ঝামেলা হলো। আমি ট্রুপস নিজে সিলেকশন করব বলি খালেদ মোশাররফ বলল স্যার আমি এই ট্রুপস নিয়ে চলতে পারবো না। সেটা ছিল আছে বীর উত্তম নায়েব সুবেদার বিলায়েত হোসেন, না আমি এই ট্রুপস নিয়ে চলতে পারবো না স্যার, এই বিডিআর বাদ সব সেনাবাহিনী আমি যে জাক নেব সেইগুলো দিয়ে দেন। বলে আছে ঠিক আছে বাইসি নাও, কিন্তু অত্যন্ত শক্ত কাজগুলো বলে তোমাকে করতে হবে না। অত্যন্ত শক্ত মানে কি, আপনি যদি বলেন যে ক্যান্টনমেন্টের ভিতরে যে ডিপ কমান্ডার সে বাসায় অ্যাকশন করে আসতে হবে, আমরা তাতেই রাজি আছি। তাই হইল। তাই হওয়ার পরে তো এই জন্যই বলে না যে পুরোনো চাউলে ভাতে বাড়ে। তো বিলায় সাহেব আইসি খালেদ মোশাররফ বলছে যে স্যার আমরা কার জন্য যুদ্ধ করছি? কেন? বাঙালির জন্য। বাঙালি তো পশ্চিমবঙ্গ আছে, আমার সরকার আমার দায়িত্বটা নেবে কে? আমাদের দায়িত্বটাকে নেবে। আমি যদি মরে যাই আমার এই সংবাদটা আমার বাপ মার কাছে পৌঁছাবে কে? খালেদ মোশাররফ আটকে গেল, বলে স্যার আমরা আগামী থেকে অপারেশন যেতে পারবো না। আমরা তো এমনি পাকিস্তানের ভাগোড়া সৈনিক, মানে পাকিস্তান তো অলরেডি আমাদেরকে ভাইগে গেছে, এরকম একটা কেস জাতিসংঘে দিয়ে দেবে। আমরা তো এমনিও জেল খাই, মানে ফাঁসির যাবো, ঝুলবো, অন্য ঝুলবো। তো এইভাবে হয় না স্যার। তবু তো আমাদের দায়িত্বটা পাকিস্তানের কাঁধে পড়বে। তারপরে খুব তাড়াহুড়া করি 17 এপ্রিল সরকার গঠন হলো, খুব তাড়াহুড়া করি, না হলে কিন্তু সরকার গঠন হয়তো কিনা তাই বা কে জানে। তাই বললাম ঠিক আছে স্যার আমরা রাজি। সরকার যখন গঠন হয়েছে, সার্কুলার যখন হয়েছে, রেডিও কি যেন বাংলাদেশে যখন বলছে, আমরা রাজি। এরপর থেকে আমাদের অপারেশন শুরু। এবং এই অপারেশন আমি যতটুকু আমার মনে পড়ে যে এই 9 মাস অর্থাৎ 17 ডিসেম্বর পর্যন্ত আমি কখনো রাত্রে, আমি বহুত চেষ্টা করেছি মনে করার জন্য যে আমি কখনোই রাত্রি ঘুমাইছি কিনা, কিন্তু আমি কখনোই রাত্রি ঘুমাইনি। ভয় একটাই, আমরা যেমন অপারেশন, আমরা ছোট অপারেশনও করেছি। ওখানে তো ডিফেন্স নিয়ে যুদ্ধ হতো, 2 নম্বর সেক্টর, 1 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, এই 3টি সেক্টর আছে, ফেস টু ফেস যুদ্ধ হতো। আমরা রাত্রে গোপনে যাই মেশিন গানের ব্যাংকার ডিস্ট্রয় করে দিয়ে চলে আসছে। তাহলে বুঝতে হবে যে আমরা কি ধরনের যুদ্ধ করেছি। এনিহাও যুদ্ধ চলতে লাগলো, তখন ওই ভিতরে ঢুকি, মোটামুটি ধরো অপারেশন যেটা টার্গেট দেয় সেই টার্গেট ডিস্ট্রয় করে আমরা আবার চলে আসি। যে জায়গায় আমাদের আরবি দেওয়া আছে, রেস্ট পয়েন্টে দেওয়া আছে, সেখানে আমরা রেস্ট করি। আবার নির্দেশনা আসে, নির্দেশনা তো কোনো সেটমেট নেই, ম্যান। এইভাবে আসছে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এর ভিতর কিন্তু অনেকগুলো, যেমন কুমিল্লা টু ঢাকা রোড, এর ভিতর যতগুলো ব্রিজ আছে তার ভিতর 3টি ব্রিজ আমি ভাঙিছি, কারণ আমি এক্সপ্লোজিভ, আমাকে নেওয়াই লাগবে ওর। তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে কুমিল্লা পর্যন্ত বা চিটাগাং পর্যন্ত এইগুলো ছিল মেজর হায়দারের দায়িত্ব। মেজর হায়দার এইগুলো এক্সপ্লোজিভ দিয়ে ভাঙতো। আর আমরা ছিলাম হচ্ছে ঢাকা টু কুমিল্লা, ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া, কোথাও যদি আমাদের দায়িত্ব দিত স্পেশালিভাবে, বেশিরভাগ আছে ঢাকা কুমিল্লা ক্যান্টনমেন্টের থেকে ঢাকা, এই রোডে আমাদের। তারপরে ইতে দাউদকান্দি যে অ্যামুনেশন ড্যাম ছিল সেটা ডিস্ট্রয় করলাম। তারপরে আছে ইলিয়াটগঞ্জ ব্রিজ, এটা আমার হাতে ডিস্ট্রয়।
এটা বহুত মানে সোজাসুজি কথা, আমার ট্রুপ যেখানে গেছে ডিস্ট্রয় করতে সেখানে কিন্তু আমাকে নিতে আসছে। তার এর ভিতরে একটা জিনিস, একটা কথা না বললেই হয় না, সেটা হচ্ছে মেজর কি যেন নাম, রাজপুত ব্যাটালিয়নের, উনি কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ নিজে এসে আমাকে শেখাতে করে যেতে, এইগুলো এইভাবে এইভাবে করতে, এইভাবে। তারপরে একটা ব্রিজ নিজে হাতে ডিস্ট্রয় করে দেখা, হাতে হাতে দেখা, তারপরে আমার মোটামুটি ছাড়ছে আর কি। ওই মেজরটা ছিল রাজপুত ব্যাটালিয়নের, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। এরপরে আছে সেপ্টেম্বর মাস চলে আসলো, আগস্ট সেপ্টেম্বর, আগস্ট মাসের শেষের দিকে, সেপ্টেম্বর মাসের প্রথমের দিক, আমরা তখনও কিন্তু পুরাপুরি ডিফেন্স নিতে পারিনি, টেম্পোরারি নিচ্ছি আর ব্যাক করি ইন্ডিয়ার বর্ডারে অর্থাৎ নোম্যান্স ল্যান্ডে যাচ্ছি, সারাদিন থাকি, রাত্রি ওখানে থাকি, এইভাবে চলতে চলতে সেপ্টেম্বরে এই মানে যতগুলো অপারেশন হলো তার মানে করেছি, তার ভিতরে এই অপারেশনটা আমি বলবো আর কি। আর যদি সময় দাও তাহলে পরে হয়তো আরও দু একটা বলতে পারি। এই অপারেশনটা ছিল আমার জীবন হানির একটা অপারেশন। সন্ধ্যার দিকে আমার সেকশন কমান্ডার পিয়ার আহমদ সহ আমরা 10 জন লোক আমার কোম্পানি হেডকোয়ার্টারে থাকতে দিল না, বেরু ইতে যাও, এই এফডিএলে যাও। এফডিএলের অর্থ হচ্ছে ফিল্ড ফ্রন্ট ডিফেন্স লাইন, এফডিএলে যাও। মেন ডিফেন্স লাইন আছে, ইন্ডিয়ান আর্মি আছে, আমার বললো এফডিএলে যাও। তো এই রাত করি, রাতে 10টা 11টা বাজে, কেমনে যাবো যদি পাঞ্জাবির আসি বসে থাকে ওই ব্যাংকারের মধ্যে। তো যাই হোক, জাতি তো হবি, সিও নির্দেশ দিয়েছে, কোম্পানি কমান্ডার নির্দেশ দিয়েছে, না যাই কী করবো, সব চলে গিয়ে, কিন্তু আগে যারা ছিল গ্রুপ চলে গেছে, তারা এফডিএলে চলে গেছে, আমরা একটু লেট হয়েছে। তো আইসি মোটামুটি পাহাড়ের একের নিচে আইসি, এই ইর পাতা, কলার পাতা আর টিপ টিপ করে বৃষ্টি, সবচেয়ে বড় সমস্যা বৃষ্টি হচ্ছে, কলার পাতা আর হচ্ছে মানগিরির পাতা, এটা দিয়ে মোটামুটি মাথার উপর দিয়ে কোনো রকম হচ্ছে ভোর পর্যন্ত আজান হয়ে গেল। আজান হওয়ার পরে তো বললাম এবার চলে না, আর এত কষ্ট করা যায় না, মরিয়ে যাই, যাবো চলেন যাই। তো একবারে তো ডাইরেক্টলি সবাই যাওয়া যাবে না, একজনে পাঠালাম, পাঠানোর পরে বললো না ওখানে কেউ নেই, আস্তে আস্তে যাই। নিজের এফডিএল হচ্ছে টেম্পোরারি এতটুকু পর্যন্ত ব্যাংকার করতে হয়, যাতে কোনো রকম নিজেকে বাঁচা, সামনের ফায়ারের থেকে বাঁচা, ফায়ার করতে পারা যায়। যাই হোক, আজান হয়ে গেল। আজান হওয়ার পরে তো আস্তে আস্তে ফর্সা হয়। এর ভিতরে মনে হইল যে আমার সামনে এখান থেকে ক্যানাল, এর থেকে একটু দূর মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো মনে করলাম আমি টেস্ট করি, একটা রাউন্ড ফায়ার করলাম। একটা রাউন্ড ফায়ার করলে পরে ওখান থেকে ব্রাশ ফায়ার, মানে একবারে ঘরকে মারি দিল ব্রাশ, নতুবা আছে। তখন আমার যে লাইট মেশিন গানটা, এটি আমার তখন খুব সমস্যা আছে, আমাদের গুলি তখনও ইন্ডিয়ান সাপ্লাই দিতে পারিনি, গুলি ফিরে গেলে সমস্যা। আমার কাছে আছে মাত্র বোধ হয় 1000-1500 মতন, 1000 বা 1500 মতন অ্যামুনিশন আছে, আর নাই। এইগুলা ফিরে গেলে শেষ, আমি ওই এলএমজি পানি মেয়ে ফেল দিতে হবে। তার মানে একটা ব্রাশ মারবো না এরকম একটা চিন্তা ভাবনা করছি। ওরা কিন্তু এর ভিতরে, এই টাইমের ভিতরে অনেকখানি আইগো আসছে, চিন্তা করছে একটা ফায়ার করছে মানে রাইফেল, কোনো একটা রাইফেলম্যান ওখানে আছে, ধরে নিয়ে যাবে। পাকিস্তানি সেনাবাহিনীতেও এরকম সাহসে ধরে নিয়ে যাবি। এতে অনেকখানি অ্যাডভান্স হয়ে গেছে, তার মানে ব্রিজের থেকে, এই ক্যানালের থেকে আরও আইগো আইস। অর্থাৎ আমার এই যে পথের আরেকটা এদিক হয়তো এসে গেছে, এর ভিতরে আমি ব্রাশ মারলাম একেবারে একটা আন্দাজ। আমি কিন্তু নাইট ফায়ারে খুব এক্সপার্ট ছিলাম,
ব্রাশ মারলাম, আর তাছাড়া অনেকখানি সময় যাচ্ছে, পরিষ্কারও হয়ে গেছে। ব্রাশ মারলে পারে ওদের ভিতর থেকে একজনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কাজী আসতো। তাহলে তখন মানে ধইছে গুলি মলি গুল্লাই যায়, মারতে থাকে। ওই শুয়ে পড়ি মোটামুটি আমার এই ব্যাংকারের 6 ফিগার দিয়ে দিল। 6 ফিগার যে জায়গাটায় আর্টিলারি বোম ফেলতে, ওই জায়গাটার কোড নাম হচ্ছে 6 ফিগার। আমি বুঝতে পারলাম যে 6 ফিগার জোরে জোরে বলছে, তো আমি পুরাপুরি 6 ফিগার শুনতে পাচ্ছি। দিলিবারে কয়েক মিনিট, 1 মিনিটও লাগেনি। আমার মনে হয় ওর গানটা রেডি করতে বা লোড করতে যেটুকু সময় নেয় 1-1.5 মিনিটই বোধহয় হয়ে গেছে। এর ভেতরে শোনা গেল ক্যান্টনমেন্টে ঢাক করে উঠল। যেই ঢাক করে উঠল আমাদের সব বানাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে বোমাইছি। এই যে পুষ্কুনি যেরকম না, আমি পুষ্কুনির উপরে আমি কিন্তু একটা পুষ্কুনি পাড়ে আর কি, উপরে এতটুকু জায়গা ডিপ করি, মানে এতটুকু জায়গা আর কি ডিপ করি লাইট মেশিন গান লাগানো আছে, এল প্যাটার্নের, এই ভি প্যাটার্নের করি। একের পানি আর ডেঙ্গা মিলি বোমটা পড়ল। আমার মনে হয় সমস্ত মিডিয়াম গানের বোম, আর মিডিয়াম গানের বোম ছাড়া তো এই 45-46 কিলোমিটার আসবে না। তো পড়ার সাথে সাথে মনে হলো যে পুরা ধুমুর মধ্যে হারাই গেলাম। কিন্তু আমার একটাই যে ওরা কখন এসে আমাকে ধরে নিয়ে যাবেন, আমার কিন্তু যে কোনো একজনের, কারণ আমার ডাইন সাইডে আমার সেকশন কমান্ডার একটা ছেলে, আর আমার ঠ্যাঙের নিচে পড়ে গিয়েছে আর একটা ছেলে, আমার সেকেন্ড মানে লাইট মেশিন গানে যে সেকেন্ড ম্যান থাকে সেই সহকারী। মোট 4 জনে আছি আমরা এক ব্যাংকারে। এবার ধুমোটা কাটি গেলে পরে উপরে থেকে ওই সামনে একটুখানি কয়েকটা বাস ছিল, ওই পাতা পতি পড়ে আমি ঢেকে গেছি। ঢেকে যাওয়ার পরে তখন কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি ওরা দূরচ্ছে, ওরা ক্যানালের উপর পার হয়ে গেছে, কিন্তু ক্যানালের উপর পার হয়ে গেছে। ওর উপরে নেই বসে আবার দিলাম ফায়ার, যে ওরা তো পলা চলে যাচ্ছে। তারপর দেখেছে আবার উপরে, মানে ফায়ারেই পড়ুক আর যাই যাতেই পড়িস। পরে ওই গরু রাখা ছেলেপিলি যাই বলে খালি রক্ত আর রক্ত খেন। এরপরে ফায়ার আসি পড়তে লাগলো আশেপাশে, ওই জায়গায় আর পড়ে না। এরপর আমার ডাইন সাইডে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা দেখেছে গড়তি পানি মুখো চলে যাচ্ছে। আরে এটি কী হইল, ওর পায়ের এখানে লেগেছে, পায়ের আঙুলগুলো খুলে গিয়ে। আর সবার আগে হচ্ছে আমার সেকশন কমান্ডারের নাম ছিল লেসনাক পিয়ার আহমদ হচ্ছে নোয়াখালী বাড়ি। ওর লেগেছে আছে এই হাঁটুর এখানে, মানে এমনি ছিল তো এই হাঁটুর এখানে লেগে, আর এই পাশার এখানে লেগে এখানে হাত দিয়েছে, আর এই হাঁটু বা হাত আছে এই হাঁটুর উপর দিয়ে ওই বলছে এখন কিনতাম, মানে আমি এখন কি করব। ও সেকশন কমান্ডার, ও তোর গুলি খাইতে, ও তো কী করবো বুঝতে পারছে না। তাছাড়া ও বেচারি লোক খুব একটা লেখাপড়া জানতো না। এখন কিনতাম বলতে বলতে ও চলে গেল। এই ছেলেটা পড়ে যাচ্ছে কেন, আমি উঠতে যাই, আমার মনে হলো আমার ডাইন পা নাই, পাতায় কুঞ্চিতে পাতা পুঁতিতে আমি কিন্তু পুরো ঢেকে গেছি, আমার ডাইন পা নাই। হঠাৎ করে আমার মনে হলো যে আমার এখানে এক লোক ফিলাস খেলতে আসতে, এই পোড়া যাইতে আমার এই চাচার সাথে ফিলাস খেলতো। ওর ডাইন পা কেটে গেছিল, ট্রেন ডাকাতে করতে যায় এই হাঁটুর থেকে কেটে গেছিল। তো ওর কথাটা পরে আমার এই মাথার মধ্যে ঢুকে পড়লো যে তাহলে ও যদি এইভাবে বাঁচতে পারে তাহলে আমি ওইভাবে বাঁচবো। মাঝে গামছা বান্ধা ছিল, আমার হাফ প্যান্ট পরনে, কালো হাফ প্যান্ট আর কালো শার্ট, মাথায় গামছা বান্ধা। মাথায় গামছাটা এই এমনি আগে খুঁজে দেখি যে কোন জায়গায় লাগবে। এদিক হাত দিতে যাই দেখি যে পুরা হাতটা আমার এই যেদিক দিয়ে বাড়াই গেছে, পুরো আমার ডান হাতটা ঢুকে ঢুকে যাই, হাড় লাগলো হাতে। তাহলে যে হাড় মার যাই লাগুক, তাহলে এই বড়
আর কোন জায়গায় লাগছে এইটি আপনি ডান হাত দিয়ে চাপি ধরে রেখে বা হাত দিয়ে খুঁজতে খুঁজতে দেখলাম যে দুই কিস সেদিকে ছোট্ট একটা ফুটো আর কি। তো এই গামছা দেখেন বাঁধলাম, বাঁধি তো ছোটোটা আর বন্ধ করবো না, এদিক দিয়ে তো রক্ত, তখন তো ইয়ং রক্ত তো কলকল করে বাড়াচ্ছে এরকম মনে আছে যেন বহুদিন নলে ঢালি দিলি যেরকম বাড়ে এমনি। তবে বন্ধ করবে না, কচুর পাতা ছিল, কচুর পাতা আর এই নিচে এই রক্ত বাড়া নিচে কাদা হয়ে গিয়ে এই কাদার কচুর পাতা দিয়ে জড়া এদিকে টিপি দিলাম যে যদি কিছুটা বন্ধ হয়, এটা মনের বুঝ আর কি। এরপর লাইট মেশিন গানটা ছোলারাম করলাম, কাঁধে নিলাম, কাঁধে নিই ডান পা তো অবশ আস নাকি এটা তাও বলতে পারিনি, তখন এই বা পা আর দুই হাত যেভাবে বানর যায় ওইভাবে জাতি লাগলাম, জাতি জাতি মোটামুটি বোধহয় 100 গাছ যাওয়ার পরে আমার যন্ত্রণা শুরু হলো। সেবার আমার সাপেও কামড়াস, কিন্তু স্প্লেন্টারের মতন যন্ত্রণা আমার মনে হয় কোনো কিছু নাই, পুরা লোহা তো লাল লোহা। হঠাৎ করে মনে হলো যে আমার এই পাটা কাটি ফেলতে হবে, যদি ভেঙে যায় বা কোনো কিছু পাটা কাটি ফেলতে হবে, কাটি ফেলতে হবে, যুদ্ধ চলবে, আমি মানুষের একে না কোনো আমার ভাই ব্রাদার আছে না কেউ আছে, আমার কে দেখবি? তাহলে আমাকে মোটামুটি এই একটা ইয়ং ছেলে আমি ভিক্ষি করে খাতে হবে। আর এখানে সেনা মানে মুক্তিযোদ্ধার এমন কেউ নাই, তার কোনো একটা নাই যে তাদেরকে কেউ আলাদা বসা খাওয়াবে। তো দুনিয়ায় বেঁচে থাকা, পরের কাছে হাত পাইয়ে ভিক্ষি করে খাওয়ার থেকে মৃত্যু অনেক গুণ ভালো, মৃত্যু অনেক গুণ ভালো মনে করে সিদ্ধান্ত তাই। এবার এলএমজি কক করলাম, কক করার পরে ডান পাতে কোনো নাই, শক্তি নাই, এই বা পার উপরে ভর করি এই বুকে এখানে লাগালে, বুকে এই জায়গায় লাগা, ওই ডান পায়ের উপর ভর তো করতে পারছি না, এমন ওই টিগার গেলে পরে বগলের নিচ দিয়ে ব্যারেল বাড়া যায়। ব্যর্থ হলাম, মানে সুইসাইড করতে যাই আমি ব্যর্থ হয়ে গেলাম। কী করি এবার? বোম আসে, আমি দাঁড়া থাকি, একটা না একটা স্টুডেন্টের তো আমার গায়ে লাগবেই, আর লাগলেই তো কাজ। আর মারছে ওরা মিডিয়াম বোম, মিডিয়াম গানের থেকে বোম ফেলছে, কিছু উপরে ইয়ার বাস্ট হচ্ছে, কিছু নিচে বাস্ট হচ্ছে, 20টির মতন পড়ছে, সোজা কথা 20টি পড়ছে। এর ভিতরে আস্তে আস্তে বোম কিন্তু পূবের দিক অর্থাৎ ইন্ডিয়ার বর্ডারের দিকে আস্তে আস্তে ওরা মনে হয় ব্যারেল আস্তে আস্তে ওই দিক ঘোরাতে লাগলো, এদিক ফ্রি হতে লাগলো। যখন এটা আমার পারলাম না, তখন হঠাৎ করে 12-13 বছরের একটা ছেলে, ও প্রত্যেক দিন আমার জন্য ভাত নিয়ে আসতো, আর এমোনেশন ফিরে গেলে ছোটো মানুষ তো বলে নিয়ে আসতো, এই সিগারেট নিয়ে গা, এটা নিয়ে গিয়ে ইন্ডিয়াতে ও নিয়ে এসে দিত। আর ওই বসে বসে আমার কাছে বলতাম, হ্যাঁ একটু আমাকে একটু শিখান দিন, শিখাতাম আমি। এখন ও কেমনে দেখছে, মানে দেখছে ওই ছেলেটার বাড়ি কিন্তু ওকে নি, ও দেখি দৌড় ধরি আসি, হ্যাঁ ভাই আপনি এরকম করতেছেন, আপনি মরতেছেন কেন, আপনি নিজে নিজে গুলি করতেছেন বুকের মধ্যে, কী কাজ বলে আমার কাছ থেকে এলাম যে নিয়ে নিল, নিয়ে ও দেখিয়েছে যে শিখদু, ও গান আনলোড করে ফেললো, চেন নামা ফেললো, খুলে ফেলা দিয়ে চেন নামা ফেলা দিই, বললাম না আমার কান্দের উপর হাত দেন। কান্দের উপর হাত দেবো, তুই এলাম যে নিয়ে হাঁটতে পারছিস না, তোর কান্দের উপর আমি হাঁটবো কেমনে? বললো তাহলে আপনার কান্দে নেন। আবার এলাম যে আমার কান্দে নিলাম, নি ওর কান্দে ভর দিয়ে কি যাওয়া যায়, 12-13 বছর একটা ছেলে, ওর কান্দে ভর দিতে গেলে শুয়ে পড়ে। তাই কোনো রকম ধরে নিয়ে রেল লাইন পর্যন্ত গেলাম, মন্দবাগ স্টেশনের আউট সিগন্যালের রেল লাইন পর্যন্ত গেলাম, কিন্তু যাই কোনো রকম ওই জায়গার উঠলে কিন্তু আবার পাঞ্জাবিরে দেখতে পারবি, ওইটা হাইল্যান্ড, ওখানে উঠলেই দেখতে পারবে। তো আমি কোনো রকম হামার গুড়ি টুড়ি দিই, উঠি তো ওই করে নাচবো কেমনে, উঠলাম তো করি নাচবো কেমনে, তো বললাম এক কাজ কর, তুই পানির কলি যে দাঁড়া, এই আমার গান নিয়ে পানির কলির দাঁড়া, আমি গড়া দিই, কুমড়ো গড়া দিই, তাহলে এসে দেন। তো
তো পানির কুলি চলে গেলাম, শার্টে সুইট দিলাম, মানে ইসবিস করতে করতে নিচে চলে যাব। তাছাড়া এত আস্তে আস্তে কষ্ট হয় না, সম্ভব না। ও কিন্তু ধরে ফেলে, যদিও মোটামুটি এমনি থামিয়ে যেতাম, ধরে ফেলি গেলাম, ও আমাকে পার করে নিই। ওই সুজাই একটা বাড়ি ছিল, তো উঠানটা মোটামুটি কাটা খেনে দেয় হবি। উত্তরের ভিটি একটা টিনির ঘর, মাটির দেওয়াল। পশ্চিমী ভিটিতেও একটা ছোট্ট ঘর, মাটির দেওয়াল। আর দক্ষিণের ভিটিতে হচ্ছে গরুর ঘর, ওইটি তার মাটির দেওয়াল টেওয়াল না, এই বেড়া। তো একটা জায়গা আছে মানে ছাগল টাগল বানতো, ওই জায়গায় নিয়ে যাই। আমাকে মোটামুটি হচ্ছে শোয়াইলু ওই ছেলে। শোয়ানোর পর শোয়ানোর সাথে সাথে যদি বোমারাটা এসে গেল। আমার মনে সম্ভবত এই ওপি, এই যখনই আমি এই রেল লাইন ক্রস করি তখন ওপি দেখছে, দেখি ওই 6 ফিগার বাইর করছে, বের করি ওকে নিয়ে বোম ঝাড়লি পড়বি এই দিক, পড়িয়ে গিয়েছে হচ্ছে উত্তর সাইডের এই টিনির ঘরে। একবারে শুধু শুনলাম কালবাল করে উঠল, আর নাই। আমি দূর ওই ঘরের দরজা পর্যন্ত কেমনে গেছিলাম আমি বলতে পারিনি, দূরেও চলে গেছিলাম। কিন্তু দূরে যে দরজা খুলি দেখি যে 9 জন লোক ছিল আর কি। পাশে বাড়ির লোকটুকু থাকতে পারে, বা এই বাড়ি তো আর 9 জন হতে পারে না। অল ডেড। শুধু একটা ছেলে বছর 2 বয়স হবে, 2 বছর বা একটু বেশি অথবা একটু কম, এরম হতে পারে। ওই ছেলেটা ওর মার বুকের উপর এমনি আছে, গায়ে ব্লাউজ নাই, গ্রামের মেয়ে তো, ও দুধ খাচ্ছে, ও রক্তে শরীর মানে পুরাটা ভিজে গেছে। খুব কষ্ট লাগলো। একবার মনে হলো যে ছেলে ও সুযোগ পাই, মনে ও তো বুঝতে পারিছে যে আমার মা আমাকে আর দুধ দিবে না। ছোটো শিশু হলে কী হবে, কী করবো? শিশুকে ধরি মাইরি, আষাঢ় মারি বলে তুই ওর সাথে চলে যা, জলি তুই দুনিয়ায় বেঁচে থেকে লাভ ডাকি, এতে আমি অসল হয়ে গেছে, আমিও মরি জাতি চাচ্ছি। এরা মনের মধ্যে একবার বলল না যাই, ছেলেটা বাচ্চাটা কোলে নিলাম, বুকে নেওয়ার পরে আর মুখের দিকে আমি তাকানো কোনো কান থাকে না। মানে একটা আশ্চর্য হলাম আমি, যেই বাচ্চাটা আমরা কোনাবন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার পর্যন্ত আমি আমার সাথেই ছিল আর কি, একবারের জন্য যদি ওই বাচ্চা কাঁদে, 2 বছরের বাচ্চা, কি আশ্চর্য। তারপর আমার সুবেদার ওয়াহাব সাহেব ছিল, ওয়াহাব সাহেব বললাম স্যার আমাকে আপনারা ধরার দরকার নেই, ওরা কিন্তু সব চলে আসে, স্টেশন নিয়ে চলে আইসে। আমরা স্যার দেখেন ওই ঘরের ভিতর 9টা মানুষ মারা গেছে, ওদের একটা ব্যবস্থা বলি, তোর কোনো চিন্তা নেই, তুই ওই স্টেশনের শো আগে, আমি দেখছি এগুলো, আমি মাটি দিয়েছি। একটা সত্যিকার অর্থে একজন যোদ্ধা সুবেদার ওয়াহাব, আমরা সবাই বলতাম ল্যাংড়া সাহেব। এবং যারা 2 নম্বর সেক্টরে যুদ্ধ করে তারা এমন কেউ নাই যে ল্যাংড়া সাহেব বললে চেনে না। এই একটা লোক এত সৎ, কারো চা খালি পারে বা চা পাতে আসি নিয়ে আর দুধ দিয়ে আসতো কোনো কোম্পানির, এত সৎ লোক। ওখান দিয়ে নিয়ে আসলো কলাপাথর আছে যে জায়গায় এখন আমার আছে কলাপাথর, ওখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কলাপাথরে একের কবরের পাশেই একটা পিলার আছে, একেবারে সাথে কিন্তু পিলারটা, ওই পিলারে ওখানে আমাকে শোয়ানোর পর তা আমি আবার শিওক বলছি, ওই গফার সাহেব বলছে স্যার আমাকে এই জায়গায় শোয়ালেন কে? বললে তুই যদি মরি যাস না তাহলে তো গড়াই বাংলাদেশের মধ্যে দেবো, যেহেতু ইন্ডিয়ায় মরিস নি, বাংলাদেশের মধ্যে মরে। স্যার এত কথা বাদ দিতে আপনি আমাকে চালাকি করতেছেন, তুই সিগারেট খাবি? শিও সাহেব জি স্যার। একটা সিগারেট বেরকে দিল, ধরালাম, এর ভিতরে দেখি যে দুধ নিয়ে আসলো, একটা কাপে করে গরম করে দুধ নিয়ে আসি, দুধ দিল, দুধটা খালাম। ইন্ডিয়ান এক ব্রিগেড কমান্ডার ছিল, আমার অফিসারটার সাথে মেলায় অনেকজনই আর কি। তো দুধটুক খাই, সিগারেট ধরালাম, সিগারেট ধরা তাহলে স্যার আগেই আমি স্টেশনের উপর উঠছি না, গাড়িতেও উঠছি না, আমি সিগারেট খাবো তারপরে উঠবো। আচ্ছা তুই খাইয়ে নে তারপরে উঠছেন।
তারপর আমি মোটামুটি ধর সিগারেট টিকেট খাওয়া হয়ে গেলে পরে তখন আবার ফের স্টেশনে করে নিয়ে ওখান থেকে তো আর গাড়ি আসবি না, এখন গাড়ি তো আর জায়গা টাকা হয়েছে মনে হয়, তখন তো আর গাড়ি যেত না, ওই চেকন পথ ছিল পায়ে হাঁটা। কোনাবন নিয়ে গেল, কোনাবন নিয়ে যাই সিও সাহেবের নিজের গাড়িত করি, মোটামুটি হচ্ছে আমাকে না তো সিও সাহেবের গাড়িতে না, সিও সাহেব একটা ডজ দিল, সেই ডজে আমি আর পিয়ার আহমদ আর যে 3 নম্বর যে ছেলেটা ইঞ্জুরি হয়েছিল ওকে দিল হচ্ছে বাংলাদেশ মুক্তিবাহিনীর একটা হাসপাতাল করেছিল না কি, সেই জায়গাটার নাম হচ্ছে কি যেন একটা নাম, পথের মধ্যে গোকুলনগর শরণার্থী ক্যাম্পের আরও আগে। আর এই গাড়িতে করে আমার 2 জনক নিয়ে গেল হচ্ছে আগরতলা সরকারি হাসপাতালে। ওখানে মোটামুটি অনেক কিছুই ঘটনা ঘটলো, পা ব্যান্ডেজ করা, ইটি নোয়াখালী লোক গালাগালি হেন তেন, ওরা মনেই করলো না। তবে হ্যাঁ, ওরা আমাদের জন্য যথেষ্ট করেছে, অস্বীকার করা যাবে না। ওখান থেকে গাড়ি তুললো, গাড়ি তোলার পরে আমার কিন্তু একবারে বললাম না, আমি একবারের জন্যও কিন্তু আমার চোখ দিয়ে পানি আসেনি, পানি আসে শুধু 2 বার। একবার হচ্ছে আমার আরমোরার হাবিলদার যখন মারা যায়, আর আরেকবার হচ্ছে যখন গোকুলনগর শরণার্থী ক্যাম্পে ওখানে কিন্তু গাড়ি থামা ফেললো শরণার্থীরা। আর পুরা ইন্ডিয়ার শরণার্থী ক্যাম্পের ভিতর সব থেকে বৃহত্তম বড় ক্যাম্প ছিল আছে গোকুলনগর শরণার্থী ক্যাম্প। অত বড় ক্যাম্প আমার মনে হয় কোথাও ছিল না ইন্ডিয়ায়, যে পশ্চিমবঙ্গ বলো আর উত্তরবঙ্গ বলো, যে কোনো বঙ্গেই ছিল না। ওই দিনই লতা মঙ্গেশকর আছে ওই গোকুলনগরে আছে আলাদের আছে দিতে আসছে আর কি, কিছু সাহায্যটা চাইতে। উনি কিন্তু শুনছে যে দুইজন মুক্তিযোদ্ধা ইনজুরি হয়েছে, ওদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। এই সংবাদ ওখানে দেওয়ার সাথে সাথে ওর পাইলট অফিসার বলছে যে আমার সিগন্যাল দিল যে গাড়ি থামানোর জন্য। এটা তো বুঝি ফেলাম আমার সিও সাহেব, বুঝি ফেলতে পরে আমরা গাড়ি নিয়ে ওখানে দাঁড়ালাম। আর উনি কিন্তু ওই হেলিকপ্টার এমনি কাজ করে দিল একেবারে। আমার মনে হচ্ছিল যে আমার বাথরুম না, এই যে বাথরুমের ট্যাঙ্কি এত দূর। ওনাকে দেখলাম ওই দিনে, আমার এর আগে তো আর কোনো দিন দেখিনি। বুঝলাম যে ওনার ঘাটটা আছে, গলাটা আছে না, ঘাটটা এটি লম্বা না, মনে হচ্ছে মাথাটা কান্দের উপর বসাতে হয়। শর্ট, এটা আছে শর্ট, খুবই শর্ট। উনি ওখান থেকে হাত উঁচু করলে, আমরাও হাত উঁচু করলাম। আর এই পাবলিক মানে শরণার্থী আর কি, এরা এই কান্দা কাটি শুরু করলো। তখন উনি মোটামুটি ধরো অফসাইডে গেল। কারণ ওরা তো আমার আত্মীয় ছিল না, ওরা আমার রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু সব ঘুরতে ঘুরতে কাঁদতে কাঁদতে গড়ি চলে যাচ্ছে পাহাড়ের মধ্যে। এইটাই ছিল আমার কাছে সব থেকে কষ্টের একটা সিন। এছাড়া আমার এত বড় কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি, খাতি কষ্ট পাইছি, অনেক কিছুতে কষ্ট পাইছি, গুলি লেগে যোগ ধরি, তাও কোনো রকম কষ্ট আমার চোখে পানি আসেনি কোনো দিনও না। এরপরে হচ্ছে হাসপাতালে যে সিভিল সার্জন বলে না, সিভিল সার্জন বললো না আপনি নিয়ে যেতে পারেন না, সিওক বললো আপনি নিয়ে যেতে পারেন না, এ রুগী সিরিয়াস, নিতে পারেন না আপনি। না স্যার আমার রুগী আমি নিয়ে যাবই, আপনি খালি এই লিখে দিন, আপনার ডাক্তারকে বলেন প্রেসক্রিপশন করেন, আমার ছেলে ওটা, আমি ট্রিটমেন্ট করবো। এরপর মনে ওখান থেকে খুব জোর জবরদস্তি করে ডিসচার্জ করে নিয়ে আসলো আর কি আমাকে আর পিয়ারের মধ্যে। কারণ ওই ব্যাটালিয়নের সর্বপ্রথম আমরাই ফোর বেঙ্গলের সর্বপ্রথম ব্যক্তি যে ইনজুরি হয়। আসলাম, আসার পরে ওই ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের পিছিয়ে একটা ছিল আর কি, একটা বাড়ি ছিল হিন্দুদের,
সেই বাড়িতে হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের থাকার যে ব্যবস্থা করলো, খাওয়া দাওয়া তো কোনো ছিল না, যথেষ্ট পরিমাণ। ইন্ডিয়ায় তো যথেষ্ট পরিমাণ আছে এই বলে বাঙালির সব উঠে দেওয়ার পরে জিনিসপাতি সব থুই গেছিল না, পড়িয়ে কিটা যার যার মতন সে খায়। এই ছিল আছে আমার জীবনের, আমার যে ইনজুরি হওয়ার সবথেকে করুণ একটা দুটো দৃশ্য। আর অপারেশন সেনাবাহিনী, আমরা যে যতদিন যুদ্ধ করেছি, আমরা সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর মতোই যুদ্ধ করেছি, সোজাসুজি কথা, জেনেভা কনভেনশন রুল মেনটেনেন্স করে যুদ্ধ করেছি। আমরা কখনো কোনো পাঞ্জাবি খালি পালিয়েছে যদি হাত উঁচু করে মারি ফেলিনি। যখন এই কথাটা না বললেই না, এই কথা যখন বলি ফেললাম যে আমরা কখনো তাদের উপর অন্যায় বা অত্যাচার করিনি। 2 নম্বর সেক্টরে কুনাবনে আমাদের উপরে 3 বার অ্যাটাক হলো। তাহলে একটা ব্যাটালিয়নের উপর যদি 3 বার অ্যাটাক করতে, তাহলে 1 ডিভিশন ফোর্স লাগে, 3 গুণ লাগে আর কি। প্রথম অ্যাটাক আনসাকসেসফুল, দ্বিতীয় অ্যাটাকে উরির একজন উরির সাথে আছে ইন্ডিয়ান আর্মির প্রায় 5000 আমার আর্মি মারা যায় ওদের সাথে, ও ছিল আমার ডাইন সাইডে আর কি। তারপর তৃতীয় অপারেশনে আমি বোয়াল মাছ খাওয়াই বন্ধ করে দিলাম, বোয়াল মাছ আর খাবো না। মানে শালদা নদী দিয়ে মানুষ যখন সেনাবাহিনী ভাসতে যাইতো, তো ওই বোয়াল ধাপ মারি পেটের মধ্যে ভুড়ি বাইর করে খাইতো, ওইটা দিকে মাছ খাওয়া যায়। তাহলে কি পরিমাণ আমরা এই 3 দিনে কি পরিমাণ আমরা, মানে 3 দিন অপারেশন, তাই সাথে 3 দিন না, একটু পরপর কয়েকদিন পরপরই হচ্ছিল। এই অপারেশনগুলো হয় হচ্ছে নভেম্বর মাসের শেষের দিক, ডিসেম্বর মাসের প্রথম দিক। এতেই ওরা বুঝে ফেলল তো আমরা আর এই বাংলাদেশে থাকার ক্ষমতা আমাদের নাই। যাই হোক, এই যে অপারেশনে আমাদের হাতে অনেক লোক ধরা পড়ল। আমরা অপারেশন করতে যাই, একদিনে 160 জন পাঞ্জাবি ধরে নিয়ে আসলো। আমি ছিলাম না অবশ্য, 7 প্লাটুন, যাকে আমরা সুবেদার ল্যাংড়া সাহেব বলতাম, উনি, তারপরে হচ্ছে ওই মেজর জেনারেল, সম্ভবত হচ্ছে এখন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হচ্ছে জামিল আহমেদ, মেজর জেনারেল হচ্ছে এফ কবির আহমেদ, মঈনুদ্দিন সাহেব, এরা তখন ইয়ং আর কি, আমার বয়সে ওরা কিন্তু সবাই। এরা অপারেশনে যাই, আমি তখন ইনজুরি তো, এজন্য আমাকে অপারেশনে নিত না, থুই যেত, আর আমি পলা চলে যেতাম ওদের আগেই। 160 জন পাঞ্জাবি ধরা পড়ল আমার হাতে, নখ একে তাজা, কেউ ইনজুরি হয়নি। তাহলে এদের আমরা কি করবো? এই যে ইনজুরি, যে বোম লাগছে বা গুলি লাগছে, এগুলো যদি সাথে মেনটেনেন্স না করে তো ইনফেকশন হয়ে গ্যাংগ্রেস হয়ে যাবে। আর সেলাই করবো কি দিতে, যে ধাগা সুতো আর গুটির সুতো আর আছে ল্যাব সেলাই করা সুই, এটা দিদি সেলাই করে রোদ চিপি ওয়াশ করি, ওষুধ দিই, খাওয়া, ইঞ্জেকশন করি। তো এরা বলতো একেবারে সরাসরি, কিন্তু আমরা বসে রয়েছি, বলতে यार हम लोग सुना है तुम लोग মানে সব ছেলেপিলি মানুষ আর কি, तुम लोग इंडियन का आर्मी है, তো আল্লাহ বলতে হয় কেউ, ওরা শুনতে, আমরাও তো আল্লাহ বলছি, আমরা তো বাঙালি। কারণ ওরে বোঝানো হলো যে আমরা 4 বেঙ্গলের, ওরা তো ইউনিট বসছে, যে আমরা বলছি আমরা 4 বেঙ্গলের লোক, 4 ইস্ট বেঙ্গল চিনছ, বোঝাচ্ছে। ওর নাম শুনছে, বলছে হ্যাঁ আমরা শুনছি, বেবি টাইগার, হ্যাঁ বেবি টাইগার। তো বলছে আমাদের তো পাকিস্তান থেকে আনছে যে আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব, আমাদের ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবো আমরা। এখন এসে দেখছি যে আমরা বাঙালিদের সাথে যুদ্ধ করছি। এটা জানলে তো আমরা পাকিস্তান থেকে আসতাম না, পলা বাড়িতে চলে যেতাম। এই কথা বলছে। তাহলে বুঝতে হবে যে পাকিস্তান আর্মিও কিন্তু চায়নি যারা ওরা যুদ্ধ করুক।
তো যাই হোক, সেই রাষ্ট্র বোঝে আর ওরা বোঝে। এইরকমভাবে যে কত অপারেশন এই 9 মাসে, বললাম না আমি একবার যে আমি রাত্রি ঘুমাইছি কিনা কখনোই আমি মনে করে উঠতে পারিনি। তো অপারেশন, সর্বশেষ অপারেশন ছিল আছে আমাদের চিটাগাং ইউনিভার্সিটি। চিটাগাং ইউনিভার্সিটি ছিল সর্বশেষ অপারেশন। এই অপারেশনেই আমাদের সর্বশেষ, আমরা সেই অপারেশন করে সম্ভবত 18, 20 বা 21 এই 3 দিন কিন্তু আমাদের ওখানে 3 দিন অপারেশন করে আমরা একত্রিত হয়ে। ওরা একটা বাইক ছিল না, ওরা ওদের উপর পরে মোটর শেল লাগাতার রিপিট ফায়ার করে মারি ফেলা দিয়ে তারপরে ক্লিয়ার করা হলো। আমি শুধু সেনাবাহিনী কি জিনিস এইটুক বোঝানোর জন্য আমি একটা অপারেশনের কথা বলবো। আমি তো এ পর্যন্ত একটাও অপারেশনের কথা বলিনি, তাই না? সবগুলো এটা ডিফেন্সে ছিলাম, আইসলু মাইলু, ওরা মায়ের খাইলু, চলে গেল। কিন্তু এইবার বলবো আছে সত্যিকার অর্থে সেনাবাহিনী কি জিনিস। আমাদের উপর নির্দেশ হলো খালেদ মোশা সাহেবের আছে যে দাউদকান্দি ফেরিঘাট ফেরি ডিস্ট্রয় করার জন্য আসলাম। আমরা সেই 10 জনই, কিন্তু একে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই 10 জনই ছিলাম যতদিন কমান্ডো যুদ্ধ হয়েছে। এসে রেকি করলাম, আমাকেও নিতে চাইতো না যদি আমার কমান্ডার না নিত, কারণ ওরা সবাই হচ্ছে কুমিল্লার, আমি হচ্ছে কুষ্টিয়ার, আর এই আমার কমান্ডার সাহেব উনি হচ্ছে সন্দ্বীপের। অতএব আমরা 2 জন হচ্ছে অন্য ভাষার, আর ওরা হচ্ছে সব এক ভাষার। বাকি 8 জন কিন্তু সব কুমিল্লার, চাঁদপুর দি, হাজীগঞ্জ দি, কুমিল্লা দি, দাউদকান্দি দি, বুড়িচং দি, এসব ওরা। না তাছাড়া তো আমরা চিনবো কেমনে? তারপরে অপারেশন করব আমরা ওখানের থেকে। দাউদকান্দি যদি কেউ যাই থাকে, আমার তো মানে দাউদকান্দি গেছো, পুরানা ঘাট, পুরানা ঘাটের সাথেই কিন্তু আছে গোডাউন, রেশন মানে সরকারি গোডাউন আর কি। গোডাউনটা অনেক বড়, কিন্তু বিরাট বড়, দুইটা গোডাউন মনে হয়, সম্ভব 2টো কি, হ্যাঁ 2টো। ওখানে আছে বাসা বাড়ি টাড়ি হেন তেন ইত্যাদি ইত্যাদি সব। ওই গোডাউনের সামনে দিয়ে আছে রোড, এই এসে ফেরিতে উঠতে হইতো। একেবারে গোডাউন পানির, আর এই রোড, আর এই গোডাউনের উত্তর পশ্চিম পূব দিক দিয়ে একটা খাল। আবার সবগুলা রেকি করে আসার পর আমরা আসি কিন্তু তালতলা বলে একটা গ্রাম আছে দাউদকান্দির থেকে দক্ষিণে, তালতলা। ওখানে হচ্ছে লঞ্চ থামাই, হাজীগঞ্জ বা চাঁদপুর জাতি যে সমস্ত লঞ্চগুলো যায় ঢাকার থেকে, ওখান কিন্তু থামাই। এই চাঁদপুর এলাকায় আমরা তালতলা এলাকায় থাকতাম। এরপর আমাকে তো আর পাঠাইতো না, আমি আমার কথাবার্তা ধরে ফেলবেন কুমিল্লার না, এরা সব ওপেন এটি করে যাই। তাও সবাই মোটামুটি যেত না, যারা খুব ইন্টেলিজেন্স কোয়ালিটির আমাদের ভিতর, তারাই যাই মোটামুটি রেকি করে আসলো। রেকি করে আসি কমান্ডারে বললো, কমান্ডার নিজেও গেছিল অবশ্য, বিলাত সাহেব নিজেও গেছিল যে যাই। তো এবার অপারেশন প্ল্যানিং হচ্ছে 2 জন হবে হচ্ছে সেন্টি ডিসপোজাল পয়েন্ট, একটা হচ্ছে মেশিন গান আর একটা হচ্ছে লাইট মেশিন গান। মেশিন গানটা আছে নদীর কুলের দিক, আর লাইট মেশিন গানটা আছে গোডাউনের পূবের দিক, একেবারে খালের কান্দি বললে ভুল হবে না, কান্দির থেকে একটু দূর, অর্থাৎ এই আর আমার ঘরের ওই পিলারটা বোধহয় না, আরও কাছে হবে, আরও কাছে মানে এখান থেকে এমনি ধরলি বা এমনি ধরলি এই কোনার পিলারটা পর্যন্ত হতে পারে আর কি, এর থেকে কাছেই হবে, এতটুকু কাছে চলে পৌঁছা যেতে হবে আমার। ওই এলএমজি ডিস্ট্রয় করার জন্য আমাকে নির্ধারণ করা হলো, আর এইচএমজি ডিস্ট্রয় করার জন্য
আরও 3 জনকে করা হলো, তাহলে 3 আমি 1 4 আর কমান্ডার 1 5, কমান্ডার তো থাকবে 5 আর থাকলো 4 5, এই 5 জন সব ডিস্ট্রয় করে করে দেওয়ার পরে এই 5 জন হচ্ছে অ্যাকশন পার্টি, মানে তারাই হচ্ছে ধ্বংস করবে। এই অ্যামুনিশন ড্যামটা আছে না, এটা ওরাই ধ্বংস করবে। তারপর সেন্টি ডিসপোজাল আছে, ওর ভিতর থেকে কিছু কিছু দায়িত্ব দিয়ে দিল। যারা কোনো ঘরে যারা আছে সেন্টিরা শুয়ে আছে, মেশিন গানের বাকিরা শুয়ে আছে, লাইট মেশিন গানের বাকিরা শুয়ে আছে, রাইফেল নিয়ে যারা ডিউটি করছে তারাও শুয়ে আছে না। নেক্সট যারা আমাকে যে পথ দিল, সেই পথ আমি বুঝতে পারলাম যে এই পথ দিয়ে যাওয়া মানে আমার পা শেষ। কারণ দুনিয়ার কাজকুজ ফেলে কোথায় মানুষ, এই খালের মধ্যেই তো ফেলে, বাজারের ভিতরে যেসব খালমাল যায়। যাক যেভাবেই হোক, হাতে ঘড়ি প্রত্যেকেরই আছে, টাইম দিয়ে দিছে। ওই দিন বুঝলাম যে কষ্টের সময় যেতে চায় না। তো আমি আস্তে আস্তে পুষাতে এমন একটা জায়গায় আমার জাতি হবে যে আমার থেকে মোটামুটি ওদের জায়গা ওই সেন্টি হচ্ছে মাত্র 10 থেকে 12 হাত দূরে হবে। পোষাই গেলাম, পোষাই যাই অত্যন্ত সতর্কতার সাথে আমি লাইট মেশিন গানটা লাগালাম। লাগানোর পর তো আমার কাছে তখন মোটামুটি সময় ছিল, আমি নিচে খালের ভিতরে বসি সময় লস করতেছে আর কি। ওখানে যেতে আমার নিঃশ্বাস উঠে কানে পোষা যাবে, সময় লস করি। বোধহয় 5 সেকেন্ড ছিল, 5 সেকেন্ডের ভিতরে আমি ওখানে পোষা গেলাম। এই 5 সেকেন্ড 4 3 2 এইভাবে আমার কাছে হলে মনে হতে লাগলো 5 সেকেন্ড 5 বছর হয়ে গেছে। 5 সেকেন্ড পরেই দেখি যে ফায়ারের একটা আওয়াজ হলো। আমি একবারে দুজনে বই উপরে বসি, বুঝলি তো, যদি বসি কি মানান করে গল্প করছে। এক ব্রাশে দুটো একবারে শেষ। তারপরে ওরা কাইছে কিন্তু বাসার তাগিদে কিন্তু ব্যাংকের ভিতর পড়ে গেছে। গ্যানেটারটা নিয়ে উন্নত ফেল দিলাম, যদি বাইসি টাইসি থাকে তাহলে এবার চলে যা। এবার আমার তো আর কোনো দায়িত্ব নেই। সেনাবাহিনীর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যার দায়িত্ব থাকে সেই দায়িত্ব পালন করার পরে আর কারোর দায়িত্ব সে ও পালন করবে না। আমি ওই খাল দিয়ে আসছি, ওই রোড যে ওই খালের উপরে একটা কালভার্ট আছে, কালভার্টের পশ্চিম পাশে একটা টং দোকান আছে। আমি এখন কালভার্টের নিচে যাবো কেমনে? ওই কোলে দেখি যে মেশিন গান ডিস্ট্রয় করতে পারিনি। মেশিন গান মনে করো ফিক্সড লাইন ছিল, আর মেশিন গান যে ধরল মানে দি ফায়ার টিপ দিয়ে ধরে রাখলো, তাও দেখা যেত মেশিন গানের গুলি। রাত্রি এই টেসার রাউন্ড থাকে না, আমার পক্ষে আর সম্ভব না। ওরা ফায়ার দিতেই লাগলে আমি বসে থাকলাম খালের মধ্যেই। বসে থাকলি তাহলে কী করবো? আমি তো ধরা পড়ে যাচ্ছে, আজকে ধরা পড়ে যাচ্ছে, না হলে মারা যাচ্ছে। এর ভিতরে মোটামুটি এই টাইম চিন্তা করতে করতে কিন্তু ওরা বোম মারা হয়ে গ্রেনেড মারা হয়ে গিয়েছে অ্যামুনিশন ড্যামের এর মধ্যে। দ্রাম করে যখন বাস্ট হওয়া শুরু হলাম, যা এই এই অ্যামুনিশন ড্যামের বাস্টে আমি মরে যাব, আমার বাঁচার কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। তারটুকুন অবসর পালি পরে আমি মোটামুটি টং দোকানের নিচে গেলাম যে খালি আল্লাহ করছে যে শালার বেটা কি মেশিন গান কিন্তু এই কোনা ছাড়িয়ে দিই ওই যে লোকজন যে উত্তরের দিকে দৌড় দিছে, এই উত্তরের দিকে মোটামুটি মেশিন গান ধরেছে। কিন্তু সেনাবাহিনীর যারা খুব চালাক লোক, যেদিক সন্দেহ করবে সেই দিক কিন্তু যাবে নিক, অন্য দিক যাবে, অপোজিট সাইড দিয়ে যাবে। ওই দিক ফায়ার কাছে কিন্তু তারপরে আমি মোটামুটি খালি চিন্তা করতেলাম যে একটু সুযোগ পালি হয়। বেল্ট তো চেঞ্জ করবি, বেল্ট চেঞ্জ করতে গেলে তো কয়েক সেকেন্ড পাবো,
তো থাক, ভাগ্যক্রমে সময় পেয়ে গেলাম, দূরেও যাই, এই রাস্তাটুক পার হলাম। রাস্তাটুক ডাউন তো, দুই সাইডে ডাউন, কিন্তু পার হলাম, পার হয়ে দৌড় ধরলাম। আর এদিকে মনে করো যে অ্যামুনেশন ড্যাম্পের ভিতরে একটা বাসটলি পারে মোটামুটি আর কেউ থাকবে না। ধুম ধাম ধুড়ুক ধাড়াক ফাড়াক ফুড়ুক করে শুরু হয়ে গেল। ধম করে ওঠে তখন বোমগুলা ফোটে, যখন মোটরে বোম ফোটে তখন ধম করে ওঠে। এইভাবে শুরু হয়ে গেল। ওরা কিন্তু কোনো কিছুই করতে পারছে না, কম যাবে, লোক নাই। যে দু একজন বাইচে আছে হয়তো সিপাই, কোনো কমান্ডার না। এই যে প্যারাসুট বোম ফায়ার করে আমার দেখি মেশিন গান দিয়ে ফায়ার করবে। পরে বুঝলাম যে ওই মেশিন গানের থেকে কেউ না কেউ উঠে যাই প্যারাসুট বোম ফায়ার করলো। তখন অলরেডি আমি ওই পাকা রোড থেকে হাফ কিলোর উপরে চলে গেছি। তখন দেখে যে প্যারাসুট বোম ফায়ার করলো, যেটা আলো হয় আর কি। ওখানে যে আমার তো লোকজন নেই, আমি তো মেলা লেট হয়ে গেছি। তো দূরে থেকে থাকলো, যা হয় তাই হোক। ওরা কিন্তু ওই আমার এই দূরচ্ছি, আর মেশিন গানের গুলি, লাইট মেশিন গানের গুলি বক্সের মধ্যে আছে, তো বেল্ট বক্সের মধ্যে আছে, ঝনর ঝনর করছে। ওরা বসে ধরে, ও একজন বলছে আসছে, চুপ করে বয় কেন যাই বলছে হল্ট। দাঁড়ালাম, আমার যে কোর্ট ছিল বললাম, আরে আমরা বুঝিয়েছি তুই আয় তাড়াতাড়ি। গেলাম, যাওয়ার পরে আমরা তখন মূল ঈদ থেকে প্রায় 2 কিলোমিটার আছে দক্ষিণে চলে গেছে। 2 কিলোমিটার, এর থেকে একটু বেশি ছেড়ে কম হবে না আর কি। যাই, এখন কি করব? আমরা যদি বুড়িসঙ্গের দিকে যাই তাহলে আর এক ঝামেলা, ওখানে তো আর্মি আছেই। যদি তালতলা ওই তালতলা না, এই দাউদকান্দির উত্তর সাইডে আর এক তালতলা আছে, এই তালতলা মুখে যাই তাহলে আর এক ঝামেলা বাঁধবে। ওরা জানে যে এই তালতলা ছাড়া ওরে যা বাড়ানোর আর কোনো পথ নাই। এই পথ ছাড়া, এই গ্যাপ ছাড়া আর আমার বাড়ানো কোনো পথ নাই। তাই এই দিক দিয়েও যাওয়া যাবে না। এর ভিতর দিকে লঞ্চ পেলাম, রাত্রি ওই ডিমির নৌকো পালাম। ডিমির নৌকা পালে সেই ডিমির নৌকালা একটা রাজাকার ছিল, তাকে মাইরে দেওয়া হলো। আর নৌকাওয়ালাটা রেখে বললাম, তো ওই নৌকাওয়ালাই অবশ্য বললো যে ও রাজাকার। আমি রাজাকার না স্যার, আমি নৌকোওয়ালা। নৌকো ধরছিলাম, এক নৌকো মানে ডিঙি নৌকো আর কি, এক ডিঙি ডিম নিয়ে চলে যাচ্ছে ক্যাম্পে। তো ধমক মারলি পরে বলছে, ওই ডিঙ্গালা বলতে, স্যার আমি রাজাকার না, ওই শালা রাজাকার, আমি নৌকোওয়ালা। তারপর ওকে মাইরে দিল। কোন ধরে নিয়ে যাবো আজলিগেরি? যদিও এটা আমার কাছে নির্দেশ ছিল যে কোনো বাঙালিকে মারবা না, কিন্তু রাজাকার কথা শুনলে তখন খুব কষ্ট হইতো আর কি। তারপর ওখান থেকে ডিম কিছু নিয়ে আসলো, নিয়ে গামছায় বাইন দিয়ে ওই ডিমের নৌকো ডুবেও দিলাম। ডুবেও দিই তার কিছুক্ষণ আজানের একটু পরে না, আজানের একটু আগেই দেখি যে একটা লঞ্চ আছে, লঞ্চের ভিড়ে নদীর পার গেলাম পশ্চিম পাড়ে। কত বড় সাহস! সেনাবাহিনীর ট্রেনিং কীরকম এবং কীরকম এক্সপার্ট অপারেশন অফিসার হলে পারে এটাও সিদ্ধান্ত নিতে পারে। যেখানে রাজাকার, আল বদর, আল শামস, পাকিস্তান সেনাবাহিনী পাহারা দিচ্ছে সবসময়, যে এই দিক দিয়ে তো মুক্তিবাহিনী কোনো রকম ওইটি ঢাকা মুখো না যেতে পারে। আর আমরা সেখানে যাচ্ছি, যাই এক বাড়ি নদীর ভিতর থাকতে বললাম, ওই বাড়িটা আছে প্রাচীর দিক ঘেরা, ওই সোজা ভিড়া দিল। ভিড়া দেওয়ার পরে ভিতরে ঢুকি বাড়ির লোক সব গৃহবন্দী করি। তারপরে এই বলা হলো আর কি, যা যা বলার দরকার, যাতে আমার সিকিউরিটিটা লিক না করে। আর একটা ছোট্ট বাচ্চা হচ্ছে, আমরা বানালাম আর কি বলে ওখানে তার তুরুবের গুটি বানালাম। তোরা যদি বেশি কিছু বলিস, চিল্লেস, ওই যে পাঞ্জাবি যখন সকালবেলা যাবি না চিল্লেস, তাহলে এই ডিমে নিল। ওরা হাজার হলো ছোটো বাচ্চা, এখন ওই যে আমার নাতনি আসলো, এখন ও যদি
কয়েদি বানা ফেলে, আর যদি বলে তোমরা যদি চিল্লাও তাহলে মার দেবে এদিক, তাহলে আমরা কি চিল্লাবো? তো ওই ধরনের একটা কিছু করি। ওই এটা আমার কমান্ডার, অপারেশন কমান্ডার, ওর কাছে রাখলো, ডিম সেদ্ধ করলাম, ওর কাছে চাইল নিলাম, চাইল নিয়ে ভাত রান্নাম আমরাই, তারপরে আমরাই ডিম টিম রান্ধি খালাম। খাইনি তো খিদি লাগবে নি, খাইটাই। তো বাকি যে ডিম টিমগুলো ছিল ওরই দিয়ে দিলাম। তো ওর ভিতরে কলেজের মেয়ে ছিল দুটো ওই বাড়িরই। তোরা ওর মা, তারপরে দাদা, চাচি মাসি যারা ছিল, ওরা তার ওই কলেজের মেয়ের পক্ষে না, আর কলেজের মেয়েরা তো সবসময় মুক্তিযোদ্ধার পক্ষে। তাহলে মা তোমরা যা মনে করছো না, সেরকম না। যদি তাই হয়তো তুমি চিনলেও দেখো ওই বাচ্চাকে মারবি নি, ওরা দরকার হলে কিন্তু নদীর ঝাঁপ দিবি নি, এই মেঘনায় ঝাঁপ দিয়ে পার হবেন, সাতটা ডুবি মরবিন, না হলে কিছু হবেন, কিন্তু ওই বাচ্চাকে মারবি নি এরা। বলছে তাই তো। এরপরে ধরো আবার ওখান থেকে মোটামুটি আছে বিকেল, তো আর বাড়ানো যাবে নি, রাত হইল। রাত হওয়ার পরে লঞ্চ নিলাম, নিয়ে বহুত আগে যাই, মানে বুড়িচং সাইডেও যাই, তারপরে আমরা নামলাম। নাহলে এত বড় ক্ষতি ওরা পাকিস্তানিরা তো সহ্য করবে না, যেভাবে তন্ন তন্ন করে খুঁজবে, খুঁজে হলেও ওরা আমার ধরে নিয়ে যাবে। এই জন্য কোনো রকম করা যাবে না। এই লঞ্চ নিয়ে মোটামুটি হাসে চলতে থাকি, ব্রাহ্মণবাড়ি আমাকে যেখান সুযোগ পাই সেখানে নেব, তাছাড়া না। এই ছিল হচ্ছে আমি আসলে বোঝালাম এটা সেনাবাহিনীর আছে একটা কীভাবে এরা অপারেশন করে, এইটা বোঝালাম আর কি। তাছাড়া অপারেশন তো গাদি করে